কার্ডিয়াক যে ডিজিজগুলো আছে পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। তো আমরা এখন দেখব যে কনজেনিটাল হার্ট ডিজিজটা কি। প্যাথোফিজিওলজিতে দেখি, দিস আর অ্যাবনর্মালিটিস ইন দ্য হার্ট দ্যাট ডেভেলপ বিফোর বার্থ। There are one or more problems with the heart structure that change the way blood flow through the heart and out to the body. মূলত কনজেনিটাল হার্ট ডিজিজগুলো বলতে আমরা সেই হার্ট ডিজিজগুলো বুঝি যেগুলো আপনার জন্মের আগেই ফেটাসের মধ্যে হচ্ছে ওই কন্ডিশনগুলো ডেভেলপ করে এবং বাচ্চা ওই কন্ডিশনগুলো নিয়েই আপনার হচ্ছে জন্মগ্রহণ করে। দেখা যায় যে একটাও থাকতে পারে অথবা একের অধিক কনজেনিটাল প্রবলেম নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে। মূলত কনজেনিটাল হার্ট ডিজিজগুলোতে হার্টের যে গঠন বা স্ট্রাকচার সেটাতে আপনার এমন চেঞ্জ থাকে যে নর্মাল যে ব্লাড ফ্লো যে পাথওয়েটা সেই পাথওয়েটা চেঞ্জ হয়ে যায়, সেখানে আপনার হচ্ছে বাধা আসে, যার কারণে আপনার হচ্ছে হার্ট থেকে ব্লাড সার্কুলেশন বলেন বা অক্সিজেন সাপ্লাই বা ব্লাড সাপ্লাই, যেটা ব্লাডের সাথে অক্সিজেন সাপ্লাই সারা শরীরে যাওয়ার কথা, সেটাতে আপনার হচ্ছে বাধা আসে। তো এখানে নর্মাল হার্ট ফাংশন আর হচ্ছে হার্ট ডিফেক্ট কিছু বলছে পয়েন্ট। নর্মাল হার্ট ফাংশন বলতে নর্মাল যে ব্লাড সার্কুলেশনের যে প্রক্রিয়াটা সেটাই মূলত এখানে আসে। তো আমরা একটু একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব যে নর্মাল হার্ট ফাংশন বা নর্মাল সার্কুলেশন যে পাথওয়েটা সেটা একটু দেখব। তো এখানে আমরা নর্মাল হার্টের একটা চিত্র দেখতে পাচ্ছি এবং হার্টের যে বিভিন্ন যে পার্টগুলো সেগুলো কিন্তু এখানে চিহ্নিত করাই আছে। যেমন এটা সুপারিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা এবং হার্টের যে চারটা চেম্বার, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তারপর হচ্ছে হার্টের যে ভাল্বগুলো, এই যে আপনার একটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব যেটা আপনার রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে, আরেকটা হচ্ছে আপনার মাইট্রাল ভাল্ব যেটা কিনা আপনার লেফট অ্যাট্রিয়াম আর হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে। এছাড়াও যে আরও দুইটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ভাল্ব, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার পালমোনারি ভাল্ব যেটা কিনা আপনার এই রাইট ভেন্ট্রিকলের পরেই আপনার পালমোনারি ভাল্ব, অর্থাৎ পালমোনারি ভাল্ব দিয়ে এই পালমোনারি আর্টারি হয়ে আপনার হচ্ছে ব্লাড লাংসে যায়। আরেকটা ভাল্ব যেটা সেটা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব, এই যে ভাল্বটা সেটা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। তো অ্যাওর্টিক ভাল্ব হচ্ছে আপনার এই যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড নিয়ে সেটা হচ্ছে আপনার সারা শরীরে পৌঁছায় দেয়। তো এখন আমরা একটু এই পাথওয়েটা বা ব্লাড সার্কুলেশনের যে পাথওয়েটা সেটা একটু আলোচনা করব। তো দেখেন, ফার্স্ট হচ্ছে যে শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ অক্সিজেনবিহীন যে ব্লাডটা সেটা কি হয়, সুপারিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা এই দুটার মাধ্যমে কোথায় আসে, আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে। তো রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা এই ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে চলে আসে। ঠিক আছে, তো রাইট ভেন্ট্রিকলে আসার পর এটা কি করে, দেন হচ্ছে আপনার এই পালমোনারি ভালভ হয়ে আপনার পালমোনারি, এই যেটা পালমোনারি আর্টারি দিয়ে আপনার এই দিক দিয়ে বের হয়ে লাংসে চলে আসে। এটা মনে করেন এই সাইডে লাংস, তো লাংসে চলে আসে। লাংস থেকে ব্লাডটা হচ্ছে আপনার অক্সিজেনেটেড হয়ে বা অক্সিজেন সমৃদ্ধ হয়ে দেন আপনার এই পালমোনারি ভেইনের মাধ্যমে, এই যে পালমোনারি ভেইন, এই পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। দেন এই অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে আপনার লেফট ভেন্ট্রিকলে চলে আসে। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কি হয়, আবার এই যে অ্যাওর্টিক ভালভের মাধ্যমে, অ্যাওর্টার মাধ্যমে আপনার সারা শরীরে পৌঁছায় যায়। তো এটাই কিন্তু আপনার নর্মাল হার্ট ফাংশন হিসেবে আমাদের সেই পেজটাতে কিন্তু দেখানো আছে। তো এতক্ষণ আমরা তো দেখলাম যে নর্মাল হার্ট ফাংশন বা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনের পাথওয়েটা। তো যখন হার্ট ডিফেক্ট থাকবে বা কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে তখন কিন্তু সেই নর্মাল সার্কুলেশন প্রক্রিয়াটা কিন্তু চলবে না। তখন কি হবে, এই আপনার সার্কুলেশন বাধাগ্রস্ত হবে, যার কারণে দেখা যায় যে কার্ডিয়াক আউটপুট কম আসবে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যে আমাদের সারা শরীরে পৌঁছাবে সেই জিনিসটা কম হয়, কার্ডিয়াক আউটপুটটা কম হয়। কার্ডিয়াক আউটপুট কম হওয়া মানে যে অক্সিজেনেটেড ব্লাড আপনার হচ্ছে সারা শরীরে কম পৌঁছাবে, তার মানে আমাদের শরীরে হাইপোক্সিয়া দেখা যাবে অথবা অক্সিজেন কম পাবে সারা শরীরে। তো এই জিনিসটাই কিন্তু এখানে বলা আছে। দেন এখানে কজেস আর রিস্ক ফ্যাক্টর আছে কিছু, যে কনজেনিটাল হার্ট ডিজিজের কজ কী আর হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। এক হচ্ছে জেনেটিক কজ, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে আপনার কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। আর একটা হচ্ছে ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোম কি, যে আমাদের শরীরে সাধারণত 23 জোড়া আপনার হচ্ছে ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46টা ক্রোমোজোম থাকে। তো যাদের ডাউন সিনড্রোম হয় তাদের সাধারণত দেখা যায় যে আপনার 47টা হচ্ছে ক্রোমোজোম থাকে টোটাল, অর্থাৎ একটা ক্রোমোজোম। তো
21 নম্বর যে ক্রোমোজোমটা, সেই ক্রোমোজোমটা আপনার অতিরিক্ত একটা থাকে, যার কারণে আপনার ডাউন সিনড্রোম হয়। তো এই ডাউন সিনড্রোমে যে আপনার অতিরিক্ত ক্রোমোজোম থাকে প্লাস হরমোনাল কিছু ইস্যু থাকে, যার কারণে দেখা যায় যে হার্টের গঠনটা কিন্তু ঠিকমতো হয় না, ফলে বাচ্চাদের এই কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। এরপর হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। তো ডিউরিং প্রেগনেন্সিতে কিছু কিছু জিনিস আছে বা ইনফেকশন আছে যেগুলো হচ্ছে আপনার যদি মা ওই সময় আক্রান্ত হয় তাহলে কিন্তু বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। যেমন বলছে ইনফেকশন বা রুবেলা ইনফেকশন যেটা, তো দেখা যায় যে গর্ভাবস্থায় আপনার ফার্স্ট 3 মাসের মধ্যে যদি গর্ভবতী মায়েরা আপনার রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু ভ্রূণের হার্ট ডেভেলপমেন্ট যেটা সেটা ঠিকমতো হয় না। তো তাদের কিন্তু এই কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে ওই সব বাচ্চাদের। মূলত আপনার হচ্ছে গর্ভাবস্থায় প্রথম 8 সপ্তাহের ক্ষেত্রে যদি হার্টের গঠন যদি বাচ্চাদের বা ফিটাসে ঠিকমতো না হয়, সেখানে যদি ত্রুটি হয় কোনো কারণে, তাহলে কিন্তু বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজ হয়। এরপর হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। তো ভ্রূণের এই যে অ্যালকোহল আর হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, যেটা মানে যে কোনো ধরনের ড্রাগ খাওয়া, তো যেই ড্রাগগুলো আর কি আপনার এফেক্ট করে বাচ্চার হচ্ছে অ্যাবনর্মালিটির জন্য, তো এই জিনিসগুলো দেখা যায় কি করে যে আমাদের ভ্রূণের যে সেল ডিভিশন প্লাস গ্রোথ সেটাকে আপনার ইনহিবিট করে বা বাধাগ্রস্ত করে, যার ফলে আপনার হার্টের গঠন ঠিকমতো হয় না, ফলে দেখা যায় কনজেনিটাল হার্ট ডিজিজ হয়। এরপর হচ্ছে ডায়াবেটিস যেটা যে হাইপারগ্লাইসেমিয়া ঘটায়, অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে যেসব মায়েদের হচ্ছে গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় বা জেস্টেশনাল ডায়াবেটিস আমরা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শরীরে হচ্ছে আপনার গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকে, হাইপারগ্লাইসেমিয়া থাকে। তো এই গ্লুকোজের পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু এই ভ্রূণের বৃদ্ধিটা কিন্তু অস্বাভাবিক হয়, যা বাচ্চার হার্টের উপর কিন্তু অতিরিক্ত চাপ তৈরি করে। প্লাস এই যে গ্লুকোজ আর ইনসুলিনের একটা ইমব্যালেন্স থাকে মায়েদের শরীরে, তার কারণে আপনার ভ্রূণের যে কোষ বিভাজন সেখানে আপনার হচ্ছে সঠিকভাবে হয় না, প্লাস আপনার অর্গান ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি হয়, যার কারণে কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে এই জেস্টেশনাল ডায়াবেটিস মায়েদের বাচ্চাদের। তো এই গেল হচ্ছে আপনার কনজেনিটাল হার্ট ডিজিজের কজ আর হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এরপর দেখি কনজেনিটাল হার্ট ডিজিজের কারণে আপনার কি কি কমপ্লিকেশনগুলো হয়। এখানে কিছু কথা আছে যে কনজেনিটাল হার্ট ডিজিজগুলোতে যে ব্লাড সার্কুলেশনটাকে আপনার মানে কনজেনিটাল হার্ট ডিজিজগুলো যে আপনার ব্লাড সার্কুলেশনটাকে যে এফেক্ট করে, তার মধ্যে দুইটা আপনার হচ্ছে প্যাথোফিজিওলজি আছে। একটা হচ্ছে আপনার রাইট টু লেফট ব্লাড ফ্লো, আর একটা হচ্ছে লেফট টু রাইট ব্লাড ফ্লো, বা রাইট টু লেফট শান্ট বলা হয় অথবা লেফট টু রাইট শান্ট বলা হয়। অর্থাৎ ব্লাড ফ্লোর যে দিকটা সেটার উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে। তো এক্ষেত্রে এখানে বলছে রাইট টু লেফট ব্লাড ফ্লো, অর্থাৎ ব্লাড আপনার হার্টের রাইট সাইড থেকে ডাইরেক্ট আপনার কোথায় যায়, আপনার লেফট সাইডে যায়। তো এটা যদি আমরা দুটাকে যদি অ্যাট্রিয়াম ধরি, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আপনার রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল। এখন ব্লাড কোথায় আসে আমাদের? প্রথমে যে রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের রাইট ভেন্ট্রিকলে আসে। এখন রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাওয়ার কথা? একটু আগে যেটা আমরা দেখলাম যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাওয়ার কথা। এখন এই ব্লাডটা যখন লাংসে না গিয়ে ডাইরেক্ট আপনার হচ্ছে এই লেফট ভেন্ট্রিকলে চলে আসে বা লেফট সাইডে চলে আসে, তখন দেখা যায় যে এই কমপ্লিকেশনগুলো হয় বা এই ডিজিজগুলোতে আপনার মানে এই প্যাথোফিজিওলজিটা কাজ করে আর কি, যে আপনার রাইট সাইড থেকে ডাইরেক্ট ব্লাড ওই লাংসে না গিয়ে ডাইরেক্ট হচ্ছে আপনার লেফট সাইডে চলে যায়। এখন আমাদের ইয়াটাতে হচ্ছে যে আমরা সার্কুলেশনের প্রসেসটা দেখলাম, সেখানে কিন্তু দেখলাম যে রাইট ভেন্ট্রিকল থেকে আপনার ব্লাডটা যখন লাংসে যাবে, লাংসে গিয়ে কিন্তু ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে দেন হচ্ছে আপনার এই লেফট অ্যাট্রিয়াম প্লাস হচ্ছে তারপরে লেফট ভেন্ট্রিকলে চলে আসে, ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড আসে, সেটা আবার হচ্ছে সারা শরীরে অক্সিজেনেটেড ব্লাড সরবরাহ করে অ্যাওর্টার মাধ্যমে গিয়ে। এখন এখানে কথা হচ্ছে যে যেহেতু ব্লাডটা রাইট ভেন্ট্রিকল থেকে ডাইরেক্ট আপনার হচ্ছে লেফট ভেন্ট্রিকলে গেল বা লেফট সাইডে গেল, তো ব্লাড কিন্তু আপনার এখানে লাংসে চলে যায় নাই, ঠিক আছে, অক্সিজেনেটেড হইতে পারে নাই। তার মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডই কিন্তু এই লেফট ভেন্ট্রিকলের পরের যে প্রসেস, যে লেফট ভেন্ট্রিকল থেকে এই অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে পৌঁছাবে, তো সেই জিনিসটাই কিন্তু হয়, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড আপনার সারা শরীরে পৌঁছায়, ফলে শরীরে দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি হয়, হাইপোক্সিয়া দেখা যায়। তো এই জিনিসটাই কিন্তু এখানে বলছে যে রাইট সাইড থেকে লেফট সাইডে ব্লাড ফ্লো হলে তাহলে হাইপোক্সিয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে কোন কোন ডিজিজগুলো আছে
এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে টি দিয়ে সাধারণত যে কন্ডিশনগুলো আছে সেগুলোই মূলত হচ্ছে আপনার এই রাইট টু লেফট ব্লাড ফ্লোর মধ্যে পড়ে আর কি। তো এখানে বিশেষ করে এটাও মনে রাখতে হবে আপনার যে টি দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে আপনার বেশি ডেডলি কন্ডিশন, আর বাকি পরেরগুলো আমরা যেটা দেখব যে লেফট টু রাইট সাইডে যেগুলো ব্লাড ফ্লো সেগুলো একটু মানে আপনার কম গুরুতর এই আপনার হচ্ছে রাইট টু লেফট ব্লাড ফ্লোর থেকে। এখন সাইন সিমটম হাইপোক্সিয়ার ক্ষেত্রে আমরা কি পাবো? এর আগেও আমরা সাইন সিমটম দেখছি যে হাইপোক্সিয়ার ক্ষেত্রে কী কী পাই, যে সায়ানোসিস পাবো। তারপর বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এটা যে পুয়ার ফিডিং এবং ওয়েট গেইন কম হবে আপনার, যেহেতু তারা খেতে পারতেছে না ঠিক মতো। আরেকটা হচ্ছে ক্লাবিং ফিঙ্গার্স, অর্থাৎ নখের যে মাথা সামনের দিকের অংশটা, তো এই দেখা যায় যে নখের সামনটা আপনার গোলাকার হবে, ক্লাবিং ফিঙ্গার যেটাকে বলা হচ্ছে। এরপর বাচ্চাদের ডিপসনিয়া ট্যাকিপনিয়া হবে, অর্থাৎ শ্বাসকষ্ট হবে আর রেসপিরেটরি রেটটা তারা বাড়াবে যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস বেশি বেশি নেওয়ার জন্য। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পলিসাইথেমিয়া। যেহেতু এই হাইপোক্সেমিয়াতে কি হয় যে বা হাইপোক্সিয়াতে কি হয়, শরীরে অক্সিজেন ঠিক মতো পৌঁছায় না। তো আমরা কিন্তু জানি যে ব্লাডের যে আপনার আরবিসি আছে সেখানকার যে হিমোগ্লোবিন পার্টটা, সেই হিমোগ্লোবিনটা কিন্তু কি করে সারা শরীরে অক্সিজেন পৌঁছায় দেয়। তো এখন যেহেতু সারা শরীরে অক্সিজেনের ঘাটতি আছে, তো শরীর তো চেষ্টা করে সেটার কম্পেনসেশন করার জন্য। তো কম্পেনসেশন করার জন্য কি করে সে, তখন কিন্তু এই বোন ম্যারোকে হচ্ছে ট্রিগার করে যে শরীরে অক্সিজেনের ঘাটতি আছে, তাহলে শরীরে অক্সিজেন দিতে হবে, তাহলে তোমার আরবিসি তৈরি করতে হবে, অর্থাৎ এরিথ্রোসাইট তৈরি করতে হবে, যাতে করে হিমোগ্লোবিন বেশি বেশি উৎপন্ন হয় এবং সারা শরীরে অক্সিজেন পৌঁছায় দেয়। বাট এই ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনটা বা আরবিসিটা বেশি বেশি উৎপন্ন হয়, অক্সিজেন কিন্তু ঠিকমতো পৌঁছাইতে পারে না, সেই কাজটা কিন্তু আর করতে পারে না। তো সে জায়গায় দেখা যায় যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন অথবা আরবিসির কনসেন্ট্রেশনটা বেশি হয়। যেহেতু অক্সিজেন সাপ্লাই দিতে পারতেছে না এই অতিরিক্ত হিমোগ্লোবিন, বরং সেটা আরেকটা ক্ষতির কারণ কি হচ্ছে যে সেটা ক্লোট হওয়ার রিস্ক বাড়তেছে, ব্লাড ক্লোট হচ্ছে। তো এই ক্লোটটাই যখন আপনার আবার ব্রেইনে চলে যাবে তখন কিন্তু সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো এই কারণে যখন আমাদের হিমোগ্লোবিন লেভেল 22-এর উপরে চলে যাবে, অবশ্যই হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে যাতে ব্লাড ক্লোটটা প্রিভেন্ট করা যায়, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করা যায়। তো এর ক্ষেত্রে এই ব্লাড ক্লোটটা প্রিভেন্ট করার জন্য প্রায়োরিটি ইন্টারভেনশন কি, যে হাইড্রেশন দেয়া, যাতে করে ক্লোট ফর্মেশনটা না হয়। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা কনজেনিটাল হার্ট ফেলিয়ারটা দেখি। সাধারণত কনজেনিটাল হার্ট ডিজিজ যাদের থাকে তাদের কিন্তু আপনার এই কমন একটা কমপ্লিকেশন যে তাদের হার্ট ফেলিয়ার হওয়ার চান্স বেশি থাকে। তো এইখানে কাদের ক্ষেত্রে কনজেনিটাল হার্ট ফেলিয়ার হওয়ার চান্স বেশি থাকে, এই যে লেফট টু রাইট ব্লাড ফ্লো যেটা, আচ্ছা যেটা বলতেছিলাম যে কাদের ক্ষেত্রে কনজেস্টিভ হার্ট ফেলিয়ারটা হওয়ার চান্স বেশি থাকে, যে যে কন্ডিশনগুলোতে আপনার লেফট টু রাইট ব্লাড ফ্লো হয়। তো লেফট টু রাইট ব্লাড ফ্লো বলতে কি বোঝে, যে লেফট সাইড থেকে হার্টের যে চারটা চেম্বার আছে, তো মনে করেন এই যে লেফট অ্যাট্রিয়াম বা হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল, তো লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আপনার লেফট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে কিন্তু অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে পৌঁছানোর কথা ব্লাড। তো এ জায়গায় দেখা যায় যে লেফট সাইড থেকে আপনার ব্লাডটা অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে না পৌঁছায়, তখন আবার কি করে লেফট ভেন্ট্রিকল থেকে ডাইরেক্ট আবার আপনার রাইট সাইডে চলে আসে, ঠিক আছে, রাইট সাইডে চলে আসে। তো এই কারণে দেখা যায় যে নর্মাল যে সার্কুলেশন প্যাটার্ন সেটা কিন্তু ব্যাহত হয়। তো লেফট ভেন্ট্রিকল থেকে যদি রাইট ভেন্ট্রিকলে আসে, তো রাইট ভেন্ট্রিকল থেকে যাওয়ার কথা কোথায়, যে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাওয়ার কথা। তো লাংসে যদি যায় তাহলে লাংসের উপর একটা অতিরিক্ত চাপ তৈরি করে, যার ফলে আপনার পালমোনারি হাইপারটেনশন যেটা সেটা হয়। আবার হচ্ছে এই যে রাইট সাইডের উপর আপনার অতিরিক্ত ব্লাড চলে আসে, তো রাইট সাইডের উপরও তো হচ্ছে একটা ক্ষতিগ্রস্ত মানে ক্ষতি করে রাইট সাইডের উপর। তো দেখা যায় যে রাইট সাইডের উপর অতিরিক্ত চাপ হওয়ার কারণে এই সাইডে কিন্তু আপনার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, অর্থাৎ রাইট ভেন্ট্রিকলে আপনার হচ্ছে যে মাসেলগুলো সেগুলো হচ্ছে আপনার মোটা হয়ে যায়, সেখানকার মাসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়।
আলটিমেটলি দেখা যায় যে রাইট সাইড হার্ট ফেলার হওয়ার চান্স বেশি থাকে। এবং রাইট সাইড হার্ট ফেলার যখন হয় তখন আস্তে আস্তে কিন্তু এটা আপনার লেফট সাইডেও কিন্তু অ্যাফেক্ট করে। তো রাইট সাইডেড হার্ট ফেলার হওয়ার পাশাপাশি দেখা যায় যে লেফট সাইডেড হার্ট ফেলার হওয়ারও কিন্তু চান্স থাকে। তো সেই জিনিসগুলো এখানে বলা আছে যে আপনার হচ্ছে লেফট টু রাইট সাইডেড ব্লাড ফ্লোর যে কনজেনিটাল কন্ডিশনগুলো আছে সেগুলোর কারণে পেশেন্টের হার্ট ফেলার হতে পারে। হার্ট ফেলার হলে কমন যে সিমটমগুলো সেটা আমরা জানি যে হার্ট ফেলার হলে ওয়েট গেইন, মানে ওয়াটার গেইন যদি হয় বা ওয়াটার রিটেনশন যদি হয় সেক্ষেত্রে ওয়েট গেইন হবে। ওয়েট গেইনগুলো আমরা কিভাবে বুঝবো, এই আপনার হচ্ছে আরও যে সিমটমগুলো আছে ওয়াটার রিটেনশন হলে, যেমন হচ্ছে পেল, কুল এক্সট্রিমিটিস, পাফিনেস অ্যারাউন্ড দ্য আইস অর্থাৎ পেরি অরবিটাল ইডেমা, আর হচ্ছে রিডাকশন ইন নাম্বার অফ ওয়েট ডায়াপার্স। তো একটা জিনিস খেয়াল করেন, যখন আপনার পারফিউশন কমে যাবে, হার্টের কার্যক্ষমতা কমে যাবে, হার্ট ফেইলার হবে, তখন কিন্তু কার্ডিয়াক আউটপুট কিন্তু ঠিকমতো আসবে না। অর্থাৎ সারা শরীরে আপনার অক্সিজেন বা ব্লাড সেটা কিন্তু আপনার সারা শরীরে ঠিকমতো পৌঁছাবে না। তো দেখা যায় যে আপনার কিডনিতেও কিন্তু এই ব্লাডটা কিন্তু ঠিকমতো পৌঁছাবে না। তো কিডনিতে যদি পারফিউশন ঠিকমতো না হয় তো কিডনিও কিন্তু তার কার্যক্ষমতা হারাবে। ঠিকমতো কিন্তু ফ্লুইড বা যেটা শরীর থেকে বের করে দেওয়ার কথা তরল, সেটা কিন্তু সে বের করে দিতে পারবে না। যার কারণে কিন্তু আপনার এই যে ইউরিন রিটেনশনও হবে। আবার যে ওয়েট ডায়াপারের ক্ষেত্রে যেটা বলছে বাচ্চাদের ক্ষেত্রে যে প্রস্রাবের পরিমাণ কমে যাবে, মানে তার হচ্ছে ডায়াপার ওয়েট হওয়ার সংখ্যাও কমে যাবে। তো এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। তো এটা খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ডায়াফোরেসিস আর হচ্ছে গ্রান্টিং ডিউরিং ফিডিং। অর্থাৎ বাচ্চাকে খাওয়ানোর সময় তারা ঘেমে যাবে এবং খাওয়ার সময় একটা গ্রান্টিং বা ঘেরঘের একটা শব্দ করবে। ডিপসনিয়া হবে, ট্যাকিপনিয়া আর হচ্ছে ট্যাকিকার্ডিয়া হবে। তো যেহেতু আপনার হচ্ছে এখানে শ্বাসকষ্ট থাকবে, পালমোনারি কনজেশন হতে পারে, তখন দেখা যায় যে ট্যাকিপনিয়া অর্থাৎ আপনার বেশি বেশি শ্বাস নেওয়ার চেষ্টা করবে, ট্যাকিপনিয়া হবে। আবার কার্ডিয়াক আউটপুট কম মানে কি বিপি কম হবে। তো বিপি যখন কম হবে তো শরীর তখন চেষ্টাই করবে তার হচ্ছে বিপি বাড়ানোর জন্য, যার কারণে হার্ট বেশি বেশি পাম্প করবে, ফলে ট্যাকিকার্ডিয়া হবে। আরেকটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বাচ্চাদের পুয়ার ফিডিং থাকে। পুয়ার ফিডিংয়ের কারণে কিন্তু তারা খেতে চায় না, যার কারণে পুয়ার ওয়েট গেইন হয়। বাট ওয়াটার রিটেনের ক্ষেত্রে কিন্তু আবার ওয়েট গেইন হবে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে কিন্তু ওই পয়েন্টগুলো বলাই আছে যে সাধারণত এই যে আপনার লেফট টু রাইট শান্টের যে কন্ডিশনগুলো, যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি, পিডিএ, এভিএসডি, এই কন্ডিশনগুলোতে আপনার হচ্ছে লেস ডেডলি। আর বাকি এর আগে যেটা আমরা দেখলাম যে রাইট টু লেফট শান্ট বা রাইট টু লেফট ব্লাড ফ্লোর যে কন্ডিশনগুলো, সেগুলো হচ্ছে আপনার মোস্ট ডেডলি। তো এখন আমরা ওই যে কনজেনিটাল হার্ট ডিজিজের রাইট টু লেফট ব্লাড ফ্লোর যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো একটু হালকা করে হলেও আমরা আলোচনা করব। তো ফার্স্ট দেওয়া হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। টেট্রা বলতে হচ্ছে 4, আমরা সেটা জানি। তো এখানে 4টা কন্ডিশন আপনার হচ্ছে একসাথে থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে ডিজিজগুলোর নাম, যেমন পালমোনারি স্টিনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওভাররাইডিং অ্যাওর্টা আর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এই 4টা কন্ডিশন একসাথে থাকবে। যার কারণে দেখা যায় যে অক্সিজেনেটেড ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড একসাথে আপনার হচ্ছে একত্রিত হবে, ফলে কিন্তু শরীরে অক্সিজেন কম পৌঁছাবে। এখন এই ডিজিজগুলো আমরা হচ্ছে নিচের দিকে পড়ব, যেমন পালমোনারি স্টিনোসিস, তারপর হচ্ছে আপনার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো ওভাররাইডিং অ্যাওর্টা সম্পর্কে আলাদা করে এখানে তেমন কিছু বলা নাই, বাট এটা নিয়ে যদি বলি যে ওভাররাইডিং অ্যাওর্টাটা কি, এখানে এই পিকচারটা দেখেন যে 4টা কন্ডিশন একসাথে এখানে দেখাইছে। তো ওভাররাইডিং অ্যাওর্টা এখানে যে অ্যাওর্টার যে স্বাভাবিক একটা অবস্থান থাকে, যে পজিশনে অ্যাওর্টা থাকার কথা, সেখানে যদি অ্যাওর্টাটা না থেকে সেখান থেকে সরে গিয়ে আপনার রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল এই দুইটার মাঝামাঝি যদি অবস্থান করে, প্লাস দুইটা ভেন্ট্রিকল থেকেই যদি আপনার রক্ত নেওয়া শুরু করে, তখন সেই কন্ডিশনটাকে আপনার কিন্তু ওভাররাইডিং অ্যাওর্টা বলতেছে। অর্থাৎ সাধারণত হওয়ার কথা কি, যে লেফট ভেন্ট্রিকল থেকে আপনার ব্লাড নিয়ে অ্যাওর্টার মাধ্যমে কিন্তু সেটা সারা শরীরে পৌঁছানোর কথা। বাট এখানে কি করতেছে যে আপনার লেফট ভেন্ট্রিকল প্লাস হচ্ছে আপনার রাইট ভেন্ট্রিকল দুইটা থেকেই ব্লাড আপনার অ্যাওর্টা দিয়ে সারা শরীরে পৌঁছাইতেছে। অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড দুইটাই কিন্তু সারা শরীরে পৌঁছাইতেছে। তো এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। এখন
ডিজিজগুলোর নাম তো অবশ্যই মনে রাখবেন যে টেট্রালজি অফ ফ্যালটে কোন 4টা ডিজিজ আছে। এখানকার সিমটমগুলো কি কি, যে টেট স্পেল। তো যাদের টেট্রালজি অফ ফ্যালট থাকে তাদের দেখা যায় যে হঠাৎ করে আপনার স্কিনটা ব্লুইশ কালার হয়, অথবা আপনার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, খুব বেশি শ্বাসকষ্ট হয়। তো এটাকে আপনার টেট স্পেল বলা হচ্ছে। তো টেট স্পেলে আপনার কোন 2টা কন্ডিশন হয়, এক হচ্ছে সায়ানোসিস অথবা ব্লু স্কিন, আর একটা হচ্ছে হাইপোক্সিমিয়া, অক্সিজেন স্যাচুরেশন আপনার 65 থেকে 85% মধ্যে নেমে আসবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে যে টেট স্পেল আপনার টেট্রালজি অফ ফ্যালটের একটা কমন সিমটম। এরপর হচ্ছে ক্লাবিং ফিঙ্গার টিপস, যেটা আমরা এর আগেও বলছি। এরপর পলিসাইথেমিয়া, এটাও আমরা পড়ছি একটু আগে। আর হিমোগ্লোবিনের এই কথাটাও কিন্তু আমরা একটু আগে পড়ছি। তো এখন হাইপার সায়ানোটিক স্পেল বা টেট স্পেল, যেটা আমরা একটু আগে দেখলাম, তো এক্ষেত্রে আমাদের করণীয় কী? তো এক্ষেত্রে ফার্স্ট করণীয় আমাদের কি, যে ডিউরিং এপিসোড, অর্থাৎ এই টেট স্পেলের ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাকিউট যে ইমিডিয়েট যে আপনার হচ্ছে হাইপোক্সেমিয়া হয় বা শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যে বাচ্চার ক্ষেত্রে আপনার হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে নি টু চেস্ট পজিশনে রাখতে হবে বাচ্চাকে, অর্থাৎ হাঁটু আর হচ্ছে হাতের যে নি সেটা আপনার সামনের দিকে ভর করে, সামনের দিকে ভাঁজ করে আপনার প্রোন পজিশনে আর কি থাকতে হবে আর কি। এরপর হচ্ছে আরেকটা ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে স্কোয়াটিং পজিশন, যে হাঁটু আপনার বুকের দিকে ভাঁজ করে বসা। এটা কি করে আপনার এই কন্ডিশন দুটা, যে লাংসের ব্লাড সার্কুলেশনের যে জিনিসটা, ব্লাড সার্কুলেশনের প্রক্রিয়াটা সেটা কিন্তু বাড়ায় দেয় এবং সায়ানোসিসটা কমায় দেয়। তো এই কারণে কিন্তু এই পজিশন দুটো ইউজ করা হয়। তো এটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে এই প্রিভেনশনের জন্য আমরা কী কী করতে পারি, যে ডু নট ইন্টারাপ্ট স্লিপ অ্যান্ড প্রোভাইড a calm, quiet environment upon waking up. Offer a pacifier during crying, small frequent feedings, swaddle or hold the infant during procedures. মূলত এই টেট স্পেলে কী থাকে, যে অক্সিজেনের পরিমাণ কিন্তু শরীরে হঠাৎ করে কমে যায়, সায়ানোসিস হয়, শ্বাসকষ্ট শুরু হয় গুরুতর। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রিভেনশনে, যে বাচ্চা যেন উত্তেজিত না হয়, অস্থির না হয়, কারণ উত্তেজিত আর অস্থির অবস্থায় কিন্তু শিশুর কিন্তু অক্সিজেন ডিমান্ডটা বাড়ে। তাই অক্সিজেন ডিমান্ড যেন না বাড়ে, অক্সিজেন ডিমান্ডটাকে কমানোর জন্যই কিন্তু এই প্রিভেন্টিভ এই সব মেজারগুলো কিন্তু নেওয়া হয়। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা এই আপনার রাইট টু লেফট ব্লাড ফ্লো যে ডিসঅর্ডারগুলো আছে, এগুলো একটু করে আলোচনা করব। ফার্স্ট যেটা বলছে, যে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস, রিভার্সেবল অফ 2 মেইন আর্টারিজ লিভিং দ্য হার্ট, পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টা। তো মূলত গ্রেট ভেসেল বলতে আপনার কি বুঝি আমরা, এখানে একটা নর্মাল হার্টের চিত্র দিছে দেখেন। তো গ্রেট ভেসেল বলতে আপনার হার্টের সাথে যে আপনার সংযুক্ত থাকে প্রধান রক্তনালীগুলো, যেগুলো আপনার শরীরে বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে, যেমন এখানে আছে সুপারিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, তারপর আপনার অ্যাওর্টা, হ্যাঁ, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। তো এই সবগুলো কিন্তু সবগুলি আপনার গ্রেট ভেসেল। তো এগুলোর মধ্যে আপনার মেইন হচ্ছে যে 2টা মেইন আর্টারি, এক হচ্ছে আপনার হচ্ছে এই যে অ্যাওর্টা, আর একটা হচ্ছে পালমোনারি আর্টারি। তো এই অ্যাওর্টা আর পালমোনারি আর্টারির পজিশনটা যদি উল্টো পজিশন হয়, ফলে আপনার অক্সিজেন যুক্ত রক্ত শরীরে ঠিকভাবে সার্কুলেট হয় না, তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস। ঠিক আছে। তো এখানকার ট্রিটমেন্ট কি, যে সার্জিক্যাল রিপেয়ারের মাধ্যমে তাদের পজিশনটা ঠিক করা। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে যখন পালমোনারি আর্টারি আর অ্যাওর্টা হচ্ছে আপনার তার পজিশনটা উল্টো থাকবে, তখন সেটাকে ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল বলা হচ্ছে। এরপর হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। তো এখানে কি হয়, কি বলছে, যে ক্লোজার অফ দ্য ট্রাইকাসপিড ভাল্ভ। তো ট্রাইকাসপিড ভাল্ভ আমরা কোনটা জানি, যে অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এই দুটোর মাঝখানে যে ভাল্ভটা থাকে সেটাকে ট্রাইকাসপিড ভাল্ভ বলা হয়। তো এখন এই ট্রাইকাসপিড ভাল্ভটা যদি ঠিকমতো গঠন না হয়, অথবা ট্রাইকাসপিড ভাল্ভটা বন্ধ থাকে, অথবা ট্রাইকাসপিড যে ভাল্ভ সেটা যদি অ্যাবসেন্টই থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেটাকে আপনার ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া বলা হয়। তো ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়ার সাথে এই 2টা কন্ডিশনও থাকতে পারে, যে এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। যদিও আমরা এএসডি ভিএসডি সম্পর্কে একটু পরে দেখব, তারপরে বলি, যখন 2টা অ্যাট্রিয়া অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম আর রাইট অ্যাট্রিয়াম এই 2টার মাঝখানে যখন আপনার ফুটা থাকবে, তখন সেটাকে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলা হয়। আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট কি, 2টা ভেন্ট্রিকুলার মাঝখানে যখন আপনার ওপেনিং থাকবে বা ছিদ্র থাকবে, তখন সেটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলা হয়। তো ট্রাইকাসপিড ভাল্ভ যদি বন্ধ থাকে, তার সাথে যখন এই 2টা কন্ডিশন থাকে, তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে এই বাচ্চাদের ক্ষেত্রে, যে আপনার
ব্লাডটা কিন্তু বাম সাইড থেকে মানে ডান সাইড বা ডান সাইড থেকে বাম সাইড যেভাবে আপনার হচ্ছে সার্কুলেট হওয়ার কথা কিছুটা হলেও হেল্প করে এই কন্ডিশনগুলো। তো যাই হোক, এখন আমরা দেখি যে এরপরে হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। তো ট্রাঙ্কাস আর্টেরিওসাসের ক্ষেত্রে কি বলছে যে কানেকশন বিটুইন দ্য অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি আর্টারি অ্যান্ড ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো মূলত পালমোনারি আর্টারি, আমরা নর্মাল যখন হার্টের চিত্রটা দেখলাম, এই যে পালমোনারি আর্টারি আরেকটা হচ্ছে আপনার অ্যাওর্টা, এই দুটা কিন্তু আপনার আলাদা আলাদা ধমনী, বাট এই দুটা এই ট্রাঙ্কাস আর্টেরিওসাসে কী হয় যে একটা ধমনী হিসেবে কাজ করে, অর্থাৎ এই দুটো আপনার একসাথে অ্যাটাচ থাকে, সংযুক্ত থাকে এবং একই ধমনী হিসেবে কাজ করে। দুটার মাঝখানে আপনার পার্থক্য থাকে না, কিন্তু যে কানেকশন বিটুইন অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি আর্টারি এই দুটা জিনিস থাকবে, প্লাস আপনার হচ্ছে এর সাথে কি থাকবে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে, তখন সেটাকে ট্রাঙ্কাস আর্টেরিওসাস বলা হচ্ছে। এখন দেখেন যে পালমোনারি আর্টারি আর হচ্ছে অ্যাওর্টার কাজ কিন্তু ঠিক উল্টো। পালমোনারি আর্টারি কিন্তু কি করে যে এই যে পালমোনারি আর্টারিটা কি করে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আপনার এই যে রাইট ভেন্ট্রিকল থেকে আপনার হচ্ছে লাংসে নিয়ে যায়, আর লাংস থেকে সেটা আবার অক্সিজেনেটেড হয়ে ভেইনের মাধ্যমে আপনার লেফট ভেন্ট্রিকল বা লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে নিয়ে আসে। আর অ্যাওর্টা কি কাজ করে যে লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আপনার অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে যায়। তো যখন আপনার অ্যাওর্টা আর হচ্ছে পালমোনারি আর্টারি এই দুটো একত্রিত হয়ে থাকে, একটা ধমনী হিসেবে কাজ করে, তখন কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাড একসাথে কিন্তু আপনার এক হয়ে যায় কিন্তু। ফলে দেখা যায় যে শরীরে এই দুই অক্সিজেনেটেড দুইটা ব্লাডই কিন্তু পৌঁছায়, শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। তো এই জিনিসগুলো আসলে মনে রাখতে হবে। একটু প্যাথোফিজিওলজিটা মনে করে ডিজিজগুলোর নাম দেখে সেটা মনে করার চেষ্টা করবেন যে কোনটাকে বা কোন কন্ডিশনে আপনার কোন কোন ক্রাইটেরিয়াগুলো থাকে, যাতে করে আপনারা পরীক্ষায় অনেক সময় ডাইরেক্ট এরকম করে নাও থাকতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন ক্লিনিক্যাল নার্স হিসেবে আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি একজন ক্লিনিক্যাল নার্স, আপনার কাছে আপনি নার্সিং স্টুডেন্টকে শেখাচ্ছেন ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল সম্পর্কে। তো ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেল সম্পর্কে কোন জিনিসগুলো সঠিক, অথবা ট্রাইকাসপিড আর্টারি সম্পর্কে কোন জিনিসগুলো সঠিক, নিচের কোন তথ্যগুলো সঠিক, ঠিক আছে? তখন আপনার যদি এই জিনিসগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনি তখন সঠিক অ্যান্সার দিতে পারবেন। তো এই জন্যে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখানে হার্ট ফেলারের কিছু ইম্পর্টেন্ট সাইন দেওয়া আছে, যেটা আমরা এর আগেও দেখছি, যে ওয়াটার গেইন বা ওয়েট গেইন, তারপর হচ্ছে পেরিঅরবিটাল ইডেমা, পেলকুল এক্সট্রিমিটি, তারপর হচ্ছে রিডাকশন ইন নাম্বার অফ ওয়েট ডায়াপার, আর হচ্ছে ডিক্রিজ ফিডিং। তো বাচ্চাদের ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা লেফট টু রাইট ব্লাড ফ্লো যে ডিসঅর্ডারগুলো, যেটা একটু আগে আমরা পড়ছি, সেই কন্ডিশনগুলোই দেখব। যে লেফট টু রাইট ব্লাড ফ্লো ডিসঅর্ডারের মধ্যে এই কয়েকটা কন্ডিশন পড়ছে, এএসডি, ভিএসডি, পিডিএ, না হচ্ছে এভিএসডি। তো এগুলো মূলত হচ্ছে আপনার ওই রাইট টু লেফট ব্লাড ফ্লো ডিসঅর্ডারের থেকে আপনার হচ্ছে লেস ডেথলি থাকে এগুলো। তো এক্ষেত্রে কি হয়, যেটা আমরা এর আগেও পড়ছি বা দেখছি কিন্তু, যে লেফট টু রাইট ব্লাড ফ্লোর ক্ষেত্রে লেফট সাইড থেকে ব্লাড আবার ঘুরে রাইট সাইডে আসে, ঠিক আছে? তো এই পয়েন্টটা এর আগেও দেখছি যে যেহেতু ব্লাডটা আপনার হচ্ছে লেফট সাইড থেকে বা লেফট ভেন্ট্রিকল থেকে আবার রাইট সাইডে আসে, রাইট সাইড থেকে দেন আবার হচ্ছে আপনার পালমোনারি আর্টের মাধ্যমে আপনার হচ্ছে লাংসে চলে যায়। ফলে দেখা যায় যে লাংসে আপনার প্রেশার ক্রিয়েট করে, যে পালমোনারি কনজেশন হয়, পালমোনারি হাইপারটেনশন হয়। আর রাইট সাইডে হচ্ছে আপনার অতিরিক্ত ব্লাডের চাপের কারণে রাইট সাইডে হার্ট ফেলার হয়। তো এই কারণে কিন্তু এই যে লেফট টু রাইট কার্ডিয়াক শান্টসের ক্ষেত্রে এই হচ্ছে কমপ্লিকেশন বলেন বা সাইন সিমটম বলে এগুলো দেখা যায়। যে কমপ্লিকেশনের মধ্যে কী আছে, যে এই পেশেন্টদের হার্ট ফেলার হওয়ার চান্স থাকে, পালমোনারি হাইপারটেনশন হওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই যে ডায়াফোরেসিস বা ফিডিংয়ের সময় ডায়াফোরেসিস বা ঘেমে যাওয়ার যে কথাটা সেটা, এবং গ্রান্টিং যে একটা কথা সেটা থাকে, হার্ট মারমার থাকে, আর হচ্ছে পুয়ার ওয়েট গেইন থাকে, যেহেতু বাচ্চাদের ফিডিং করতে সমস্যা হয়। তো এখন আমরা প্রত্যেকটা স্পেসিফিক ডিজিজগুলো একটু দেখব। যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে কি হয়, যে হোল বিটুইন দ্য অ্যাট্রিয়াম, অর্থাৎ বাম অ্যাট্রিয়াম আর ডান অ্যাট্রিয়াম, এই দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে যে আমাদের সেপ্টাম থাকে বা প্রাচীর থাকে, সেটার মাঝখানে যখন ওপেনিং থাকে, হোল থাকে বা ফুটা থাকে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সিমটম কি কি? সিমটম হচ্ছে মারমার, দ্যাট ইজ নর্মাল অ্যান্ড টু বি এক্সপেক্টেড।
এই যে আমরা লেফট টু রাইট ব্লাড ফ্লো ডিসঅর্ডারগুলো পাচ্ছি, এএসডি, ভিএসডি বা বাকি পিডিএ, ভিএসডি, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মনে রাখবেন যে এএসডি একমাত্র কন্ডিশন যেখানে আপনার মারমারটা নর্মাল এবং এক্সপেক্টেড। বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাথোলজিক্যাল কন্ডিশন এই মারমারটা, ঠিক আছে। এএসডির ক্ষেত্রে শুধু মারমার এক্সামে আসলে যেন আমরা দিতে পারি যে মারমারটা এএসডির ক্ষেত্রে নর্মাল। তো এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কী কী, যে যদি ছিদ্রটা আপনার ছোট হয় সাধারণত ন্যাচারালি সেটা বন্ধ হয়ে যায়। যদি ছিদ্রটা বড় হয় সেক্ষেত্রে সার্জিক্যালি রিপেয়ার করার প্রয়োজন হয়, অর্থাৎ সার্জারির মাধ্যমে ছিদ্রটা সেলাই করে বন্ধ করে দেওয়া হয়। তো এই গেল হচ্ছে এএসডি। এরপর যদি ভিএসডি দেখি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট দেখি, তাহলে ওই একই রকম যে হোল বিটুইন দ্য ভেন্ট্রিকলস, অর্থাৎ দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টামটা থাকে সেখানকার মাঝখানে দেখা যায় যে একটা ওপেনিং থাকে, ছিদ্র থাকে, তো সেটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এক্ষেত্রে আমরা কী কী সিমটম পাবো, গ্রান্টিং ডিউরিং ফিডিংস, অর্থাৎ খাবার খাওয়ার সময় ওই যে ঘের ঘের শব্দটা হবে, সিস্টোলিক হার্ট মারমার থাকবে। এখন এখানে যে সিস্টোলিক হার্ট মারমার বা মারমার সাউন্ডটা যে পাবো, সেক্ষেত্রে বলছে এর পজিশনটা আমরা কোথায় পাবো, মারমার সাউন্ডটা পাবো লেফট এক্সটার্নাল বর্ডার। তো সাধারণত বলছে যে লেফট এক্সটার্নাল বর্ডারে বা ইন্টারকোস্টাল যে স্পেসগুলো দেখা যায় যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই সিস্টোলিক হার্ট মারমারটা আমরা শুনতে পারবো। তো দেখেন যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেটা অ্যাট্রিয়ামে হার্টের হচ্ছে অ্যাট্রিয়াম অর্থাৎ উপরের দিকে একটু থাকে, আর হচ্ছে ভেন্ট্রিকলটা বা ভেন্ট্রিকল সেপ্টাল ডিফেক্টটা আমরা ভেন্ট্রিকলে পাবো। তো এটা কিন্তু নিচের দিকে, তো এখানে যদিও দেওয়া নেই, তারপরে হচ্ছে লোয়ার লেফট এক্সটার্নাল বর্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে আমরা লোয়ার লেফট এক্সটার্নাল বর্ডারে আমরা এই সিস্টোলিক হার্ট মারমারটা পাবো। আর অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা আপার এই যে লেফট এক্সটার্নাল বর্ডার সেক্ষেত্রে কিন্তু মারমারটা পাবো। তো এটাও একটু মাথায় রাখবেন। তো মারমার সাউন্ডটা মূলত কি, যে মারমার সাউন্ডটা দেখা যায় যে আমাদের যে এখানে কিন্তু অতিরিক্ত ব্লাড ফ্লো হচ্ছে, আপনার কি লেফট সাইড থেকে রাইট সাইডে অতিরিক্ত ব্লাড আসতেছে। তো অতিরিক্ত ব্লাড সার্কুলেশনের মাধ্যমে দেখা যায় যে নর্মাল যে আপনার ব্লাড সার্কুলেশনের বা রক্তপ্রবাহের যে শব্দটা, সেটা না হয়ে আপনার অ্যাবনর্মাল একটা হচ্ছে সাউন্ড হয়, অস্বাভাবিক শব্দ হয়, তো সেটাকে আপনার মারমার সাউন্ড বলা হচ্ছে। এক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি, ওই একই যে ক্লোজ ন্যাচারালি, অর্থাৎ ছিদ্রটা ছোট হলে আপনার ন্যাচারালি হচ্ছে ক্লোজ হয়ে যাবে, যদি না হয় সেক্ষেত্রে সার্জিক্যাল রিপেয়ারের মাধ্যমে ক্লোজ করে দিতে হবে। এরপর হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। তো এখানে কি বলছে যে ওপেনিং দ্যাট কানেক্টস অ্যাওর্টা টু পালমোনারি আর্টারি। তো ডাক্টাস আর্টেরিওসাস যেটা, এটা মূলত একটা আর্টারি বা সংযোগ স্থানও বলতে পারেন অ্যাওর্টা আর হচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে। এই যে অ্যাওর্টা আর পালমোনারি আর্টারি, তো দেখা যায় যে বাচ্চা জন্ম হওয়ার আগে আপনার এই ডাক্টাস আর্টেরিওসাস নামে এই আর্টারিটা থাকে বা সংযোগ স্থানটা অ্যাওর্টা পালমোনারি আর্টারির মাধ্যমে কাজ করে ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য, যা সাধারণত জন্মের সময় বাচ্চা যখন প্রথম শ্বাস নেওয়ার কাজটা করে তখনই সাথে সাথে আপনার এই ডাক্টাস আর্টেরিওসাসটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ কি হয়, আমরা যদি নর্মাল সার্কুলেশনের জিনিসটা আরেকবার মাথায় রাখি, মনে করি যে কি হয় সাধারণত, যে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডটা আপনার লাংসে যায় এবং লাংস থেকে ব্লাডটা এই লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি অ্যাওর্টা হয়ে দেন শরীরে পৌঁছায়। তো বাচ্চা বা ফিটাস যায়, যে ফিটাস অবস্থায় কিন্তু লাংসটা কিন্তু তখন কাজ করে না, বন্ধ থাকে। তো দেখা যায় যে সেই লাংসের কাজটা কিন্তু তখন এই ডাক্টাস আর্টেরিওসাসটা করে, সংযোগ স্থান হিসাবে কাজ করে। তো এটা বন্ধ হয় কখন, বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম হওয়ার পরে আপনার এই ডাক্টাস আর্টেরিওসাসটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি বন্ধ না হয়ে যায়, ওপেনিংটা যদি থেকেই যায়, অ্যাওর্টা আর পালমোনারি আর্টারির মাঝখানে যে ওপেনিং হিসেবে কাজ করে, এই ওপেনিংটা যদি থেকেই যায় তখন সেটাকে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বলা হচ্ছে। তো প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস মানে কি, তাহলে এটাই যে ওপেনিং দ্যাট কানেক্টস অ্যাওর্টা টু পালমোনারি আর্টারি। সিমটম আমরা কী কী পাবো, যে লাউড মেশিন লাইক মারমার পাবো আমরা এখানে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে কোনটাতে মারমার, কোনটাতে সিস্টোলিক হার্ট মারমার বলা আছে, কোনটাতে মেশিন লাইক মারমার বলা হচ্ছে। ট্রিটমেন্টটা যদি দেখি, ট্রিটমেন্টটা মনে রাখতে হবে অবশ্যই ইম্পর্ট্যান্ট, যে ইন্ডোমেথাসিন বা এনএসআইডির মধ্যে ইন্ডোমেথাসিন, তারপর হচ্ছে আপনার
সম্ভবত আরেকটা আছে আপনার আইবুপ্রোফেন। তো এগুলো, এই মেডিসিনগুলো দিয়ে দেখা যায় যে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিসটা বন্ধ করা যায়। এবং বন্ধ যদি না হয় সেক্ষেত্রে দেখা যায় যে সার্জিক্যাল লাইগেশনের মাধ্যমে আপনার হচ্ছে এই প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিসটা ট্রিটমেন্ট করা হয়। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা কন্ডিশন কি, এভিএসডি বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেটা অর্থাৎ এখানে আপনার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট দুইটাই থাকবে, দুইটা হোল থাকবে, দুইটা অ্যাট্রিয়ার মাঝে একটা ওপেনিং থাকবে, দুইটা ভেন্ট্রিকুলার মাঝে একটা ওপেনিং থাকে। তো সার্জিক্যাল রিপেয়ারের মাধ্যমে আপনার এটা হচ্ছে কারেকশন করতে হবে। এরপর যদি আমরা স্টিনোসিস দেখি, তো এখানে মূলত ভালভ স্টিনোসিসের কথা বলছে, যে স্টোনিসিস ইজ দ্য stiffening and narrowing of the heart valves resulting in a blockage of blood flow out of the heart chamber, backing up of blood and decreased cardiac output. মূলত স্টেনোসিসে কি হয়, যে আপনার হার্টের ভালভগুলো সংকুচিত হয়, চিকন হয় বা সরু হয়ে যায়, ফলে সেই রাস্তাটা অথবা ভালভটা দিয়ে ব্লাড কিন্তু সামনের দিকে যেতে পারে না, ফলে ব্লাডটা কিন্তু পিছনের দিকে ব্যাকআপ হয়ে থাকে। পিছনের দিকে ব্যাকআপ মানে কি, সামনের দিকে আপনার অগ্রসর হতে পারে না ব্লাড, তার মানে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যায়। তো মূলত এই জিনিসটাই এখানে হয়, যে কার্ডিয়াক আউটপুট কমে যায়, ফলে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া মানে কি, একই কথা যে আপনার অক্সিজেনটা সারা শরীরে পৌঁছায় না, ঠিক আছে। তো এই জিনিসটাই এখানে হয়ে থাকে। স্টেনোসিস দুই প্রকারের, এক হচ্ছে পালমোনারি স্টেনোসিস আর একটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, অর্থাৎ পালমোনারি ভালভের স্টেনোসিস আর একটা হচ্ছে অ্যাওর্টিক ভালভের স্টেনোসিস। তো এখন আমরা পালমোনারি স্টেনোসিসটা একটু দেখব, বা পালমোনিক স্টেনোসিস যাকে বলা হয়। তো এখানে কি বলছে, যে পালমোনারি ভালভ স্টিপ, স্মল অ্যান্ড ন্যারো ভালভ। তো পালমোনারি ভালভ এখানে কোনটা, এই যে পালমোনারি আর্টারি যেখানে শুরু হলো রাইট অ্যাট্রিয়াম থেকে, রাইট অ্যাট্রিয়াম থেকে তো রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসবে। তো এই রাইট ভেন্ট্রিকল থেকে তো এই যে পালমোনারি ভালভের মাধ্যমে ব্লাডটা হচ্ছে আপনার পালমোনারি আর্টারি দিয়ে যাবে। এই যে পালমোনারি ভালভ, এই পালমোনারি, যেমন এখানে ভালো করে দেখা যাচ্ছে, এটা এই যে এটা পালমোনারি ভালভ। তো এই যে পালমোনারি ভালভটা, তো দেখা যায় যে এর যে আশেপাশের রাস্তাটা বলেন, বা এই পালমোনারি ভালভের যে রাস্তাটা, সেটা যখন আপনার ন্যারো হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে পালমোনারি স্টেনোসিস। তো পালমোনারি স্টেনোসিস হলে কি হয়, যে রাইট ভেন্ট্রিকল থেকে, এই যে রাইট ভেন্ট্রিকল এই জায়গাটা থেকে ব্লাড কিন্তু এই পালমোনারি ভালভের মধ্য দিয়ে সামনের দিকে যেতে পারে না, মানে পালমোনারি আর্টারি দিয়ে আপনার লাংসে যেতে পারে না। তার মানে কি হয়, যে ব্লাডটা পিছনের দিকে ব্যাক করে, পিছনের দিকে ব্যাক করে কি হয়, ব্লাডটা কিন্তু রাইট ভেন্ট্রিকলে কিন্তু আপনার জমা হয়ে থাকে, বা রাইট ভেন্ট্রিকুলের উপর প্রেশার পড়ে, ঠিক আছে। তো ফলে দেখা যায় যে কি হয়, যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার যে মাসেলগুলো বা পেশিগুলো সেগুলো মোটা হয়ে যায়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে কোথায় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় আর কোথায় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। তো ভালভের উপর ডিপেন্ড করে কিন্তু সেই রিলেটেড আপনার ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। যেহেতু এখানে পালমোনারি ভালভ মানে কি, ব্লাডটা পালমোনারি ভালভের যে আগের পজিশন, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল, সেখানে ব্লাডটা জমা হবে, ফলে সেখানে হচ্ছে আপনার হাইপারট্রফি হবে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। সেই সাথে আমরা কি পাবো, লাউড সিস্টোলিক ইজেকশন, হার্ট মারমার। তো এখানে মূলত আমরা জানি যে ব্লাড যেটা সার্কুলেশন, তো সেটা কিন্তু আপনার দুইটা ফেজে হয়। একটা হচ্ছে আপনার সিস্টোলিক ফেজে, যেখানে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার পাই, অর্থাৎ ব্লাড ভেসেলগুলো যখন আপনার সংকুচিত হয় তখন একটা, আর একটা হচ্ছে ডাইলেট অবস্থায় বা ডায়াস্টল অবস্থায়। তো এখানে তাহলে আমরা কখন পাবো, সিস্টোলিক, অর্থাৎ ব্লাড ভেসেলটা যখন আপনার সংকুচিত হবে, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন আপনার এই যে পালমোনারি আর্টারির মাধ্যমে যাবে, তখন ভেসেলগুলো যখন আপনার হচ্ছে হয়ে যাবে, সংকুচিত হবে, ওই অবস্থায় সিস্টোলিক অবস্থায় আমরা পাবো এই মারমার সাউন্ডটা পাবো, লাউড সিস্টোলিক ইজেকশন মারমার, অর্থাৎ সিস্টোলিক ফেজটা শেষ হওয়ার দিকে আমরা এই মারমার সাউন্ডটা পাবো। তো যাই হোক, এত মনে রাখার দরকার নেই, এই পয়েন্টটা মনে রাখবেন যে লাউড সিস্টোলিক ইজেকশন, হার্ট মারমার পাবো আমরা এই ক্ষেত্রে। তো এক্ষেত্রে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। তো বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি বলতে, যে ক্যাথেটারের মাধ্যমে দেখা যায়, এই পিকচারটার মধ্যে দেখতে পারতেছি যে এখানে একটা বেলুন ঢুকানো আছে, অর্থাৎ যে জায়গাটা ন্যারো হয়ে আছে, সরু হয়ে আছে, সে জায়গায় ক্যাথেটার দিয়ে একটা বেলুন ঢুকানো হয় এবং সেটাকে ফুলানো হয় বা ইনফ্ল্যাট করা হয়। ইনফ্ল্যাট করে সরু রাস্তাটাকে আপনার হচ্ছে প্রসারিত করা হয়, এবং যাতে করে সেখান দিয়ে ব্লাড ঠিকমতো সার্কুলেট হতে পারে। তো এই জিনিসটাই বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে করা হয়। আর একটা অপশন কি, সার্জিক্যাল রিপেয়ার বা ভালভোটমি। তো এই পয়েন্টটা মনে রাখতে হবে, যে
ভালভ ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে ভালভোটমি কিন্তু একটা সার্জিক্যাল অপশন। তো এখানে দেখা যায় যে ভালভোটমিতে কী করা হয়, যে পালমোনারি ভালভ বলেন বা অ্যাওর্টিক ভালভ বলেন, যেই জায়গাটাতে আপনার হচ্ছে রাস্তা চিকন হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, তো দেখা যায় যে ভালভের ওই অংশটুকু আপনার একটু কেটে, টমি মানে কি কেটে ফেলা, তো ভালভের ওই অংশটুকু একটু কেটে আপনার হচ্ছে রাস্তাটা প্রসারিত করা হয় যাতে ব্লাডটা সামনের দিকে অগ্রসর হতে পারে। তো এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে, সার্জিক্যাল রিপেয়ারের নাম যে ভালভোটমি। এরপর যদি আমরা অ্যাওর্টিক স্টেনোসিস দেখি, কি বলছে, অ্যাওর্টিক ভালভ ন্যারোয়িং, অর্থাৎ ওই পালমোনারি স্টেনোসিসের মতোই এই যে আমাদের অ্যাওর্টিক ভালভটা আছে, তো এই অ্যাওর্টিক ভালভের আশেপাশে বা ওই অ্যাওর্টিক ভালভের যে রাস্তাটুকু সেটা যখন ন্যারো হয়ে যাবে তখন সেটাকে অ্যাওর্টিক স্টেনোসিস বলা হচ্ছে। সিমটম আমরা কী কী পাবো, ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, অ্যাক্টিভিটি ইনটলারেন্স, ভাইটালস। আচ্ছা দেখেন, সাধারণত ব্লাডটা আমাদের এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যাওয়ার কথা, পালমোনারি ভালভের এই অ্যাওর্টিক ভালভের মাধ্যমে অ্যাওর্টা হয়ে সারা শরীরে পৌঁছানোর কথা। এখন যখন আমাদের এই রাস্তাটাতেই অ্যাওর্টিক ভালভেই যখন রাস্তাটা চিকন হয়ে থাকবে, তার মানে ঠিকমতো ব্লাড সামনের দিকে শরীরে যেতে পারবে না, ফলে আমাদের লেফট ভেন্ট্রিকলেই কিন্তু ব্লাডটা ব্যাক হয়ে আসবে। ব্যাক হয়ে আসা মানে কি, শরীরে আমাদের পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ ব্লাড পৌঁছাইতে পারতেছে না, ফলে আমাদের কার্ডিয়াক আউটপুট কম হইতেছে। ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট মানে কি, হাইপোক্সিয়াও থাকবে, আর শরীরে যখন আপনার অক্সিজেনের ঘাটতি থাকবে তখন কিন্তু এমনিতেই অ্যাক্টিভিটি ইনটলারেন্স আসে যাবে, কাজ করতে পারবে না ঠিক মতো। তো সেই জিনিসটাই কিন্তু এখানে বলছে যে ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট বা ডিক্রিজড অক্সিজেন পাবে তখন হচ্ছে শরীর, প্লাস হচ্ছে অ্যাক্টিভিটি ইনটলারেন্স থাকবে হাইপোক্সিয়ার কারণে। ভাইটালগুলোর মধ্যে যেহেতু কার্ডিয়াক আউটপুট আপনার কম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপিটাও লো হবে। আর বিপি লো হওয়া মানে কি, শরীর তার হচ্ছে কম্পেনসেশন মেকানিজম শুরু করে দিবে, হার্ট বেশি বেশি পাম্প করা শুরু করে দিবে, ফলে হার্ট বেশি পাম্প শুরু করে দেওয়া মানে কি, ট্যাকিকার্ডিয়া হবে। তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো যেহেতু ব্লাডটা হচ্ছে এই অ্যাওর্টিক ভালভ থেকে আপনার যেতে পারে না, পিছনের দিকে ব্যাক করে, পিছনের দিকে ব্যাক হয়ে কোথায় আসে, লেফট ভেন্ট্রিকলে আসে, ফলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। এবং লেফট ভেন্ট্রিকল থেকে কিন্তু যদি পিছনের দিকে যায়, ভেন্ট্রিকল থেকে পিছনের দিকে কোথায় যাবে, যে লেফট অ্যাট্রিয়াম, এবং লেফট অ্যাট্রিয়াম হয়ে আপনার লাংসে চলে যাবে। তো লাংসে চলে গেলে কি হবে, পালমোনারি কনজেশন হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোই যদি আমরা বুঝি, মেকানিজমটা বুঝি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ডিজিজে কোন কোন সিমটমগুলো আমরা পাবো, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। তো এক্ষেত্রেও ট্রিটমেন্টের ক্ষেত্রে সেই অপশন বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, অর্থাৎ সরু হয়েছে যেই জায়গাটা সেইখানে বেলুন ঢুকিয়ে সেটা ইনফ্লেট করে রাস্তাটাকে আপনার প্রসারিত করা হয় যেন সার্কুলেশন ঠিক মতো হয়। আরেকটা হচ্ছে সার্জিক্যাল রিপেয়ার, ভালভের যে অংশটা আপনার চিকন হয়ে গেছে, সরু করছে, রাস্তা ন্যারো করছে, সেই অংশটুকু একটু কেটে রাস্তাটাকে প্রসারিত করা হয়। তো এই দুইটা জিনিস এখানে। এখন যে আরেকটা কন্ডিশন আমরা দেখব, যে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, ন্যারোড অ্যাওর্টা। তো অ্যাওর্টা আমরা এটা কোনটা জানি, এইখানে কিন্তু এই যে অ্যাওর্টাটা দেখতে পারতেছি, অ্যাওর্টিক ভালভ, এটা অ্যাওর্টিক ভালভের পরে আপনার অ্যাওর্টাটা আছে। তো অ্যাওর্টার নির্দিষ্ট একটা অংশ আছে, সেটা যখন আপনার চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, ঠিক আছে। তো এখানে কি হয়, ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ এই অ্যাওর্টিক ভালভ যখন আপনার হচ্ছে সরু হয়ে গেল, ন্যারো হয়ে গেল, তখনও যেমন আপনার ব্লাডটা সারা শরীরে ঠিকমতো পৌঁছাতে পারলো না, এই অ্যাওর্টাটাও যখন আপনার ন্যারো হয়ে যাবে, এখানে যেমন পিকচারটা আলাদা করে দিছে, এই রাস্তাটা যখন ন্যারো হয়ে যাবে তখনও কিন্তু কম ব্লাড আপনার শরীরে পৌঁছাবে, যার কারণে আপনার কার্ডিয়াক আউটপুট কম হবে, ফলে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড আমাদের সারা শরীরেতে কম পৌঁছাবে। তো এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আছে, এক হচ্ছে আপার এক্সট্রিমিটিসে আমরা হাই বিপি পাবো, বাউন্ডিং পালসেস পাবো। লোয়ার এক্সট্রিমিটিসে আমরা কুল, লো বিপি অ্যান্ড ডিমিনিসড পালসেস পাবো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের খেয়াল রাখতে হবে, অনেক এমসিকিউ আসে। সাধারণত খেয়াল করবেন, দেখেন যে এই যে অ্যাওর্টার নির্দিষ্ট একটা অংশে আপনার যে এই ন্যারোয়িংটা হয়েছে, এই অ্যাওর্টার উপরে কিন্তু হচ্ছে এই ন্যারোয়িং যে স্পেসটা, এর উপরে কিন্তু এই ধমনী আছে কিছু, দেখেন যে এইখানে এই যে ন্যারো স্পেসটা এখানে দেখাইছে, এর উপরে কিন্তু যে ধমনীগুলো আছে, এর উপরে যে কী কী ধমনী আছে, মনে করেন ক্যারোটিড আর্টারি, সাবক্লাভিয়ান আর্টারি, তারপর হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই যে ধমনীগুলো আছে, এই ধমনীগুলো কী করে, শরীরের যে আপার এক্সট্রিমিটি সেখানে আপনার হচ্ছে ব্লাড পরিবহন করে। আর ন্যারোয়িং যে স্পেসটা, এই ন্যারোয়িং স্পেসের নিচে যে ধমনীগুলো থাকে সেগুলো আপনার কি করে, শরীরের নিচের এক্সট্রিমিটিসগুলোর মধ্যে আপনার ব্লাড প্রবাহ করে। তো এই কারণে দেখা যায় যে ন্যারোয়িং স্পেসের আগ পর্যন্ত তো ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে, সেখানে ঠিক থাকে, তো এইটা ঠিক থাকে,
ফোর্স বেশি থাকে ব্লাডের, তো এই ব্লাডগুলো কিন্তু আপার এক্সট্রিমিটিসে চলে যায়, ফলে দেখা যায় যে আপার এক্সট্রিমিটিসে আপনার বিপি হাই থাকে, আপনার পালস বাউন্ডিং থাকে, সব কিছুই হাই থাকে। বাট লোয়ার এক্সট্রিমিটিসের ক্ষেত্রে এই ন্যারোয়িং স্পেসের কারণে যেহেতু কম ব্লাড যায়, তার কারণে দেখা যায় যে আপনার কি হবে, আমরা কুল পাবো, এক্সট্রিমিটিস লো বিপি পাবো, আর পালস ডিমিনিশড পাবো। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোন ডিজিজে আমাদের এই আপার এক্সট্রিমিটিসে আমরা হাই বিপি পাবো, বাউন্ডিং পালসেস পাবো, আর লো এক্সট্রিমিটিসের ক্ষেত্রে ডিমিনিশ পালস পাবো। তো এটা ভুলে সিমটম দিছে, বাট এখানে ট্রিটমেন্ট অপশন হবে। তো ট্রিটমেন্ট অপশন কী ওই যে বেলুন অ্যানজিওপ্লাস্টি, অর্থাৎ ওই ন্যারোয়িং স্পেসটার মধ্যে বেলুন ঢুকিয়ে সেটা হচ্ছে ইনফ্লেট করা বা প্রসারিত করা। আরেকটা হচ্ছে স্টেন্ট ঢুকানো। তো কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে কিছু যে ট্রিটমেন্ট অপশন ব্যবহার করা হয়, তার মধ্যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনও একটা। যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন কি ইজ এ প্রসিডিউর ইউজ টু ট্রিট অ্যান্ড ডায়াগনোস সার্টেন কার্ডিয়াক কন্ডিশন। A long thin tube called a catheter is inserted in an artery or vein in the groin, neck or arm and threaded through the blood vessels to the heart. তো কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন মূলত এমন একটা প্রসিডিউর যার মাধ্যমে দেখা যায় যে হার্টের ভিতরে রোগ নির্ণয় করা যায়, প্লাস যদি ট্রিটমেন্টের কোনো অপশন থাকে তো ট্রিটমেন্ট করা যায়। তো কোন সাইড দিয়ে আপনার হচ্ছে এই ক্যাথেটারটা ঢুকানো হয়, যে গ্রোইন, নেক এবং আর্ম, এখানকার যে আর্টারি বা ভেন সেগুলোর মাধ্যমে দেখা যায় ক্যাথেটার ঢুকানো হয়, এবং ঢুকে সেটা ব্লাড ভেসেলের মাধ্যমে শেষ পর্যন্ত হার্টে গিয়ে পৌঁছায় এই ক্যাথেটারটা করা হয়। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের আগে এবং পরে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে যেগুলো আমাদের মানতে হবে। যেমন এক হচ্ছে অ্যালার্জি টু আয়োডিন, অর্থাৎ পেশেন্টের আয়োডিনের প্রতি অ্যালার্জি আছে কিনা সেটা চেক করা। যেহেতু কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনে আয়োডিন বেসড কন্ট্রাস্ট ডাই ইউজ করা হয়, তো যাদের ক্ষেত্রে আয়োডিনের অ্যালার্জি আছে বা আয়োডিনের প্রতি অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে দরকার পড়লে আয়োডিনের প্রতি যে অ্যালার্জি বা সেন্সিটাইজেশন সেটাকে ডিসেন্সিটাইজেশন করা হয়, অথবা অ্যাভয়েড করা গেলে সেটা অ্যাভয়েড করা হয়। এরপর হচ্ছে এনপিও 4 থেকে 6 ঘন্টা চিলড্রেনের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে তার থেকেও অনেক কম সময় শর্টার পিরিয়ডের জন্য এনপিও রাখা হয় ইনফ্যান্টের ক্ষেত্রে। রিপোর্ট টু হেলথ কেয়ার প্রোভাইডার কি সিভিয়ার ডায়াপার র্যাশ। তো বাচ্চাদের ক্ষেত্রে বসে যদি ডায়াপার র্যাশ থাকে সিভিয়ার, সেক্ষেত্রে হেলথ কেয়ার প্রোভাইডারকে অবশ্যই নোটিফাই করতে হবে। কেননা দেখেন যে যদি সাধারণত এখানে যদিও নেক, আর্ম, গ্রোইন তিনটার কথাই বলা আছে, কিন্তু গ্রোইনের যে এরিয়া বা ফিমোরাল আর্টারি সেটা কিন্তু কমন সাইট এই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের। তো পয়েন্ট মনে রাখতে পারেন যে ফিমোরাল আর্টারি কমন সাইট। তো দেখা যায় যে গ্রোইনের সাইডেই তো সেই সাইটটা, তো দেখা যায় সেখান দিয়ে যখন ক্যাথেটার করা হবে তার আশেপাশের এরিয়াতে যদি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু সেই ইনফেকশনটা কিন্তু সরাসরি সেই ক্যাথেটারের মাধ্যমে আমাদের শরীরের ভিতর ঢুকতে পারে। তো এই ইনফেকশনটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু অবশ্যই যদি এরকম কন্ডিশন থাকে যে সিভিয়ার ডায়াপার র্যাশ থাকে, যেটা কিনা আপনার সেখানে ইনফেকশনের কারণেও হতে পারে, তো এরকম থাকলে অবশ্যই জানাতে হবে হেলথ কেয়ার প্রোভাইডারকে। আবার আরও একটা কারণ, ইনফেকশন নাও থাকলে যে সিভিয়ার ডায়াপার র্যাশ, তো গ্রোইনের আশেপাশে যে এরিয়াগুলো সেগুলো কিন্তু অলরেডি আপনার ক্ষতিগ্রস্ত থাকে, তো এর পাশ দিয়েই যদি আপনার আয়োডিন বা অন্য কোনো ডাই যদি ব্যবহার করা হয়, তো সেগুলো কিন্তু ওই আশেপাশের এরিয়াটা থেকে আপনার আরও জ্বালাপোড়া ক্রিয়েট করবে, বা দেখা যায় যে স্কিনের আরও ক্ষতি করতে পারে, ঠিক আছে, অ্যালার্জি হতে পারে। তো এই কারণে ওই সময় দেখা যায় যে চাইলে কিন্তু অ্যাভয়েড করা হয় এই প্রসিডিউর। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, শুধু এই প্রসিডিউরের ক্ষেত্রেই না, অন্যান্য অপারেশনের ক্ষেত্রেও যে এরিয়াতে অপারেশন হবে তার আশেপাশে যদি আগে থেকেই আপনার ইনফেকশন থাকে, তো দেখা যায় যে অনেক সময় কিন্তু সার্জনরা কিন্তু তখন অ্যাভয়েড করে অপারেশন। তো এটাও মনে রাখতে হবে। আফটার কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন আমাদের কী কী খেয়াল রাখতে হবে? প্রায়োরিটি অ্যাসেসমেন্ট, যে পালসেস ডিস্টাল টু ক্যাথ সাইট। ডিস্টাল প্রক্সিমাল বলতে কি বুঝি? যে প্রসিডিউরের কথা বলতেছে বা যে এরিয়ার কথা বলতেছে তার আশেপাশের যে এরিয়া সেটাকে আমরা প্রক্সিমাল বলতেছি। যেমন এইখানে যে ক্যাথেটারটা করা হয়েছে তার আশেপাশে যে এরিয়া সেটাকে প্রক্সিমাল বলতেছি, সেখান থেকে দূরে যে পায়ের গোড়ালির যে এরিয়া সেগুলোকে আমরা ডিস্টাল বলতেছি, দূরে বলতেছি। তো ডিস্টাল সাইডে আমাদের পালসটা চেক করতে হবে। এই সাইডে যদি আমরা উইক পালস পাই, দুর্বল পালস পাই, তো সেটা নর্মাল, বাট এরিয়াটা যদি আপনার কুল, কোল্ড, প্যাল এক্সট্রিমিটি থাকে তো অবশ্যই সেটা নর্মাল না, হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে। তারপর বলছে স্ট্রেট লেগ ফর 4 to 8 আওয়ার। সাধারণত হয়েছে ফেমোরাল সাইডেই করা হয়, পায়েই করা হয়, গ্রোইনের সাইডে। এই কারণে বলছে লেগটা স্ট্রেট করে রাখতে 4 থেকে 8 ঘন্টা।
কারণ ওই জায়গাটাতে যদি ভাঁজ পড়ে তাহলে কিন্তু দেখা যায় যে সেই জায়গায় আপনার অতিরিক্ত চাপ পড়ে ব্লিডিং হতে পারে, আবার ক্যাথেটারটা রিমুভ হওয়ার চান্সও থাকে। তো এগুলো কিন্তু অ্যাভয়েড করার জন্য, একটা স্টেবিলিটি মেনটেন করার জন্য আপনার লেগটাকে স্ট্রেট করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। এছাড়া যে কোনো অপারেশনের পরে বা ইনসিশন সাইটটাতে কিন্তু আমরা ব্লিডিংয়ের যে রিস্ক সেটা কিন্তু অ্যাসেস করি যে ব্লিডিং হচ্ছে কি না। এবং ইনফেকশন হচ্ছে আপনার প্রিভেন্ট করার জন্য বাতটাকে তখন অ্যাভয়েড করা হয়। আচ্ছা, এরপর আরেকটা জিনিস, চেস্ট টিউব মনিটরিং। যে চেস্ট টিউব আর প্লেসড ডিউরিং কার্ডিয়াক সার্জারি টু হেল্প ড্রেইন excess fluid and air for lung expansion. After surgery, it remains in place to drain excess fluid. সাধারণত হার্টে যখন অপারেশন করা হয় তারপরে দেখা যায় যে চেস্ট টিউব দেওয়া হয়। তো চেস্ট টিউবটা কেন দেওয়া হয়? যে অপারেশনের কারণে হার্টের আশেপাশে যে এক্সেস যে ব্লাড অথবা ফ্লুইড অথবা এয়ার জমা হয় সেটা যেন ড্রেনেজের মাধ্যমে বের হয়ে আসতে পারে, যাতে করে আপনার লাং এক্সপেনশনটা ঠিক হইতে পারে, মানে আপনার লাংটা ঠিকমতো আপনার এক্সপ্যান্ড হইতে পারে, শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া সেটা যেন ঠিকমতো চলতে পারে। তো এক্ষেত্রে প্রায়োরিটি কি? প্রায়োরিটি হচ্ছে আপনার যে এই ড্রেনেজ সিস্টেমে যখন পার আওয়ারে পার কেজি হিসেবে, বাচ্চার ওয়েট পার কেজি হিসেবে যখন 5 থেকে 10 ml বেশি আপনার ড্রেনেজ আসবে তখন সেটা অ্যাবনর্মাল, তখন সেটা হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে। আর যদি আমরা 3 ঘন্টা টোটাল হিসাব করি তখন দেখা যাবে যে পার আওয়ারে যদি পার কেজি বডি ওয়েটে যদি আপনার 3 ml বেশি আপনার ফ্লুইড বা ড্রেনেজ আসে ড্রেনেজ সিস্টেমে, সেই হিসাব করে 3 ঘন্টার মধ্যে দেখা যায় যে 3 × 9 পার কেজি, 9 ml পার কেজি আপনার হচ্ছে 3 আওয়ার পার 3 আওয়ারে, এরকম যদি হিসাব আসে তখন কিন্তু, এর বেশি যদি হিসাবে আসে তখন কিন্তু হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে। তো এটা এক্সাম্পল হিসেবে কিন্তু দেয়াই আছে, কিন্তু এক্সাম্পলটা আপনারা দেখলেই বুঝবেন যে কী বলছে। তো এর বেশি অতিরিক্ত ড্রেনেজ মানে কি বোঝায়? যে হয়তো সেখানে সিভিয়ার ব্লিডিং হচ্ছে বা কার্ডিয়াক টেম্পোনেট অর্থাৎ হার্টের চারপাশে যে পেরিকার্ডিয়াল স্যাক, তো সেখানে দেখা যায় যে হয় অতিরিক্ত তরল বা ফ্লুইড জমা হয়ে আছে বা ব্লাড জমা হয়ে আছে, হার্টের উপর কম্প্রেশন তৈরি করছে। মূলত দেখা যায় যে অপারেশনের কারণে, ট্রমার কারণে বা ছুরি দিয়ে আঘাত দেওয়ার কারণে, হ্যাঁ, তো তখন দেখা যায় যে এই কন্ডিশনটা হয় যে হার্টের চারপাশে অতিরিক্ত ব্লাড জমা হয়। তো এই জন্য অবশ্যই এই কন্ডিশনটা তখন হেলথ কেয়ার প্রোভাইডারকে নোটিফাই করতে হবে। তো এরপর হচ্ছে যদি দেখি পোস্ট অফ কেয়ার বা টিচিং কি, এটা মোটামুটি আমরা জানি যে সব পোস্ট অফ কেয়ারে কী হয় বা টিচিং কী দেওয়া হয়, যে হেড অফ দ্য বেড এলিভেট করতে হবে, সার্জিক্যাল সাইট আপনার ইনফেকশনের জন্য হচ্ছে মনিটর করতে হবে। ইনফেকশন আমরা কিভাবে বুঝবো? জ্বর থাকবে, সার্জিক্যাল সাইটটা ওয়ার্ম থাকবে আর পুল অ্যান্ড ডিসচার্জ থাকবে। সেই সাথে এই অপারেশনের পেশেন্টকে আপনার 3 থেকে 4 সপ্তাহ কোনো ভারী কাজ করতে বা স্ট্রেনুয়াস অ্যাক্টিভিটি বা হেভি লিফটিং করতে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমরা হার্ট ফেলিয়ারটা একটু দেখি। তো হার্ট ফেলিয়ার বলতে আমরা কি বুঝি? যে হার্ট যখন তার কাজটা ঠিকমতো করতে পারে না, হার্ট যখন পাম্প করতে পারে না ঠিকমতো, যতটুকু কার্ডিয়াক আউটপুট দেওয়ার কথা শরীরে ততটুকু যখন দিতে পারে না, তখন সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলতেছি। তো হার্ট ফেলিয়ারের মেইন কোন জিনিসটা হয়? যে হার্ট কী করে? যে ফেইলার টু পাম্প ব্লাড ফরওয়ার্ড, অর্থাৎ ব্লাড পাম্প করে সামনের দিকে ফরওয়ার্ড করতে পারে না। এবং হার্ট ফেলিয়ারের কারণে কোন জিনিসটা বেশি হয়? যে হেভি ফ্লুইড জমা হয় শরীরে, অর্থাৎ ওয়াটার গেইন হয় বা ওয়েট গেইন হয়, যেটাকে বলি আমরা। সাইন সিমটম কি? মূলত সাইন সিমটম কিন্তু এর আগেও আমরা দেখছি। তো কিছু কিছু সাইন সিমটম আছে অ্যাডাল্টের থেকে বাচ্চাদের কিন্তু আলাদা, তো সেই জিনিসগুলো আমাদের জানতে হবে কোনগুলো আলাদা। এই যে স্পেসিফিক 4টা সাইন আছে, যে ওয়াটার গেইনের কারণে ওয়েট গেইন হয়, এটা একটা সাইন। ডিফিকাল্টি ব্রিথিং, বিশেষ করে বাচ্চারা যখন শুয়ে থাকে বা অর্থোপনিয়া যেটাকে বলা হয়, যে শুয়ে থাকলে আপনার শ্বাসকষ্ট বেশি হয়, তো বাচ্চাদের ক্ষেত্রে তাই শুয়ে থাকলে দেখা যায় যে শ্বাসকষ্টটা বেশি হয়। সুইটিং ডিউরিং ফিডিং, খাওয়ার সময় ঘেমে যায়, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সিমটম বাচ্চাদের ক্ষেত্রে হার্ট ফেলিয়ারে, যে সুইটিং ডিউরিং ফিডিং। ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ট্যাকিপনিয়া, অর্থাৎ হার্ট রেটও বাড়বে অর্থাৎ এবং রেসপিরেটরি রেটও বাড়বে। তো এই 4টা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। আর বাকি যে ক্লাসিক ম্যানিফেস্টেশন অ্যাডাল্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে সেম, যে রাইট সাইডেড হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আমরা সারা শরীরে আমাদের হচ্ছে পানি জমবে, আর লেফট সাইডেড হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আপনার হচ্ছে লাংসে পানি জমবে এবং আরও কিছু যে সাইন সিমটম আছে। আচ্ছা, তো হার্ট ফেলিয়ারের যে কমন একটা কজ সেটা হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিফেক্ট। তো এর আগেও কিন্তু আমরা দেখছি যে কনজেনিটাল হার্ট ডিফেক্ট মেইন কজ হার্ট ফেলিয়ারের বাচ্চাদের ক্ষেত্রে।
তো এটা মনে রাখতে হবে। এরপর হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ড্রাগ আছে, তো এটা আমরা যেখানেই হার্ট ফেলিয়ার পড়বো সেখানে কিন্তু এই জিনিসটা পাবো যে মেইন একটা ড্রাগের মধ্যে হার্ট ফেলিয়ারের যে ডিগক্সিন আছে। তো ডিগক্সিন ড্রাগটা ব্যবহার করার ক্ষেত্রে এর কিছু আমাদের স্পেসিফিক পয়েন্ট আছে যেটা মনে রাখতে হবে, যে ডিগক্সিন ড্রাগ দেওয়ার আগে আপনার এপিক্যাল পাসটা চেক করতে হবে। 1 ঘন্টা ধরে এপিক্যাল পাসটা চেক করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কত, যে 100 থেকে 160 বিট পার মিনিট হচ্ছে নর্মাল ইনফেন্টের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে 70 বিট পার মিনিট, অ্যাডাল্টের ক্ষেত্রে 60 বিট পার মিনিট। তো যদি এই নর্মাল রেঞ্জটা আমরা পাই, অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে 60, চাইল্ডের ক্ষেত্রে 70 বিট এবং ইনফেন্টের ক্ষেত্রে 100 থেকে 160 এর মধ্যে যদি পাই, তাহলে আমরা ডিগক্সিন দিতে পারবো। এর কম যদি আমরা পাই তাহলে কিন্তু ডিগক্সিন দেওয়া যাবে না। এরপর হচ্ছে ডিগক্সিন যাদেরকে দেওয়া হয় তাদের ক্ষেত্রে আমরা টক্সিসিটি লেভেলটা চেক করব। যদি আমরা ব্লাডে ডিগক্সিন লেভেল যদি ওভার 2 ন্যানোগ্রাম পার ml পাই, সেক্ষেত্রে কিন্তু এটা টক্সিসিটি হিসেবে ধরা হবে। তখন কিন্তু আমাদের ডিগক্সিনটা হোল্ড করতে হবে। তো ডিগক্সিন টক্সিসিটি বোঝার আরও মাধ্যম কি, যে বাচ্চাদের ভমিটিং হবে বা পুয়ার ফিডিং হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় যে ভীষণ প্রবলেমটাও হয়। তো এইটা জিনিস খুবই কমন সিমটম ডিগক্সিন টক্সিসিটির, অবশ্যই খেয়াল রাখতে হবে। নৌশিয়া, ভমিটিং, পুয়ার ফিডিং, এগুলা বাচ্চাদের ক্ষেত্রে পুয়ার ফিডিংটা ইম্পর্টেন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, যখন শরীরে পটাশিয়ামের পরিমাণ কম থাকবে তখন অবশ্যই ডিগক্সিন দেওয়া যাবে না। তো পটাশিয়াম কম থাকলে ডিগক্সিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে রেনাল টক্সিসিটির হার কিন্তু বেড়ে যায়। এই কারণে কিন্তু এই সময় ডিগক্সিনটা অ্যাভয়েড করা হয়। এখন হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ডিগক্সিনের সাথে সাথে আরেকটা কমন মেডিসিন কি, যে ডায়োরেটিক দেওয়া। এটা কিন্তু আমরা সবাই জানি। তো ডায়োরেটিকটা কী করে, আমাদের শরীর থেকে ফ্লুইড বের করে আনে। তো 2 ধরনের ডায়োরেটিক্স, একটা পটাশিয়াম ওয়েস্টিং অর্থাৎ পটাশিয়াম লস করে শরীর থেকে ফ্লুইডের সাথে সাথে, আর একটা হচ্ছে পটাশিয়াম রেখে দেয় শরীরে, যেটা হচ্ছে স্পারনোল্যাকটোন। তো যেটা পটাশিয়াম শরীরে রেখে দেয়, তো সেক্ষেত্রে আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবার এক্সট্রা করে খাবো না। আর যেটা আমাদের শরীর থেকে পটাশিয়াম বের করে, যেমন ফ্রুসিমাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, সেক্ষেত্রে আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাবো, যেমন হচ্ছে মিলন, ওয়াটারমেলন, ব্যানানা, গ্রিন লিফি, এগুলো আমরা খাবো। এখন বাচ্চা হার্ট ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কী কী ইন্টারভেনশন, তাদের হার্টটাকে আমাদের রেস্ট দিতে হবে। কিভাবে রেস্ট দেবো, তাদের প্লে টাইমটা লিমিট করব। আর যতদূর সম্ভব আমরা যে আমাদের ইন্টারভেনশনগুলো আছে, কাজগুলো আছে, সেটা ক্লাস্টার কেয়ার করব। অর্থাৎ একই টাইমে আমরা যতগুলো কাজ একসঙ্গে শেষ করা যায় সেগুলো শেষ করব, যাতে করে বারবার বাচ্চাকে আমরা ডিস্টার্ব করতে না পারি। ঠিক আছে, বাচ্চা যেন ঠিকমতো ঘুমাইতে পারে। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিসই আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, বাচ্চা যদি রেস্ট পিরিয়ডে যদি তাদের শ্বাসকষ্ট হয় তাহলে বসাতে হবে, যেন শ্বাসকষ্টটা বা ডিসনিয়াটা যেন রিলিভ হয়। তো এই কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে রিউমেটিক ফিভার আর হচ্ছে কোয়াসাকি ডিজিজ। তো রিউমেটিক ফিভারটাকে একটু আমরা দেখি, যে দ্য ডিজিজ ক্যান রেজাল্ট আফটার নন ট্রিটিং স্ট্রেপ্টোকক্কাস থ্রোট অ্যান্ড স্কারলেট ফিভার কারেক্টলি, ফর এক্সাম্পল নট ফিনিশিং দ্য অ্যান্টিবায়োটিক্স or just not treating the infection. The untreated infection causes total body inflammation, damaging the heart valves, so client will typically present with a heart murmur. মূলত এখানে রিউমেটিক ফিভারে কি হয়, জ্বর থাকে আর টোটাল বডি ইনফ্ল্যামেশন থাকে। তো রিউমেটিক ফিভারটা হচ্ছে আপনার এক ধরনের ইনফ্ল্যামেটরি ডিজিজ, যা মূলত হয় কিসের কারণে, যে স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়াটা আছে, সেই ব্যাকটেরিয়া দ্বারা যে ইনফেকশনগুলো হয়, বিশেষ করে আপনার যে থ্রোট ইনফেকশন, স্কারলেট ফিভার, তো এগুলো যখন আপনার এই ডিজিজগুলো হয় এবং এগুলো যখন আপনার সঠিকভাবে ট্রিটমেন্ট করা হয় না, অর্থাৎ এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটাকে নির্মূল করা হয় না ঠিকমতো, তখন দেখা যায় যে কিছুদিন পর বা কয়েক সপ্তাহ পর তাদের ক্ষেত্রে এই রিউমেটিক ফিভারটা হওয়ার চান্স বেশি থাকে বা হয় তাদের ক্ষেত্রে। সাধারণত শিশু এবং কিশোরী যেমন 5 থেকে 15 বছর বাচ্চাদের ক্ষেত্রে এই ডিজিজটা বেশি হয়। তো এই ডিজিজে যেটা বললাম, যে টোটাল বডি ইনফ্ল্যামেশনটা হয় এবং হার্ট ভালভকেও আপনার অ্যাফেক্ট করে, যার কারণে হার্ট মারমার শব্দটাও আমরা পাই এই বাচ্চাদের ক্ষেত্রে। কমন সিমটম কী কী রিউমেটিক ফিভারের, যে গলা ব্যথা বা সোর থ্রোট থাকবে, যেহেতু ফিভার, রিউমেটিক ফিভার নাম থেকেই আমরা বুঝতে পারতেছি যে ফিভার থাকবে। আর টোটাল বডি ইনফ্ল্যামেশনের সাথে সাথে যেহেতু জয়েন্টেও পেইন থাকবে বা ইনফ্ল্যামেশন থাকবে, সেক্ষেত্রে আমরা জয়েন্ট পেইন পাবো। তো ল্যাবের ক্ষেত্রে দেখি, যে ল্যাবের ক্ষেত্রে আমরা কী কী পাবো। সাধারণত ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে কিন্তু সিআরপি আর ইএসআর এই দুইটা চেক করা হয়। তো এই ক্ষেত্রে আমরা এলিভেটেড লেভেল সিআরপি আর ইএসআর পাবো, যেহেতু ইনফ্ল্যামেশন বেশি থাকবে। তারপর হচ্ছে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও টাইটার, স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন আছে কি না এটা দেখার জন্য কিন্তু এই অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও টাইটারটা দেখা হয়।
এবং এই যে স্ট্রেপ্টোকক্কাস বা ব্যাকটেরিয়াগুলো যে আছে, স্ট্রেপ্টোকক্কাসের তো আরও অনেক প্রজাতি আছে, ক্লাসিফিকেশন আছে। তো এর মধ্যে যে স্ট্রেপ্টোকক্কাস সেটা আপনার হেমোলাইটিকটা কিনা, যেটা আপনার হচ্ছে হেমোলাইসিস করে, তো সেটা কিনা সেটা দেখার জন্য হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস সেই ল্যাবটাও করা হয়। তো এই কয়েকটা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। ট্রিটমেন্ট অপশনের মধ্যে কি আছে যে দ্য গোল অফ ট্রিটমেন্ট ইজ টু কিল দ্য স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যান্ড কন্ট্রোল দ্য ইনফ্ল্যামেশন। মূলত কোন জিনিসটার কারণে হয়? স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেই তো এই ডিজিজটা হয়। তো এখন আমাদের টার্গেট হচ্ছে ব্যাকটেরিয়াটাকে বা স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াটাকে নির্মূল করা, মেরে ফেলা। তো তার জন্য যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেটা দেয়া, সাধারণত পেনিসিলিন দেয়া হয়। আর টোটাল বডিতে যে ইনফ্ল্যামেশনটা হয়, তো সেই ইনফ্ল্যামেশনটা কমানোর জন্য এনএসআইডি ব্যবহার করা হয়। বাট একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে এনএসআইডির মধ্যে অ্যাসপিরিনটা অবশ্যই দেওয়া যাবে না। অ্যাসপিরিন দিলে কি হয়? বাচ্চাদের হাই রিস্ক ফর রে সিনড্রোম হয়। তো রে সিনড্রোম সম্পর্কে আমরা পরেও পড়বো, জাস্ট এখানে একটু বলতেছি যে রে সিনড্রোমটা মোটামুটি আপনার গুরুতর একটা রোগ, যেখানে আপনার হচ্ছে দেখা যায় যে ব্রেইন আর লিভারের সুইলিং হয় বাচ্চাদের। এবং এর সিমটমগুলোর মধ্যে কী কী আসে? ব্রেইন যেহেতু আপনার অ্যাফেক্টেড হয়, তখন দেখা যায় যে যে খিঁচুনি বা কনভালশন, সিজার এগুলো হয়। আর লিভার সুইলিংয়ের ক্ষেত্রে মেটাবলিজমে আপনার এফেক্ট করে, যেমন আপনার ডায়রিয়া, ভমিটিং, এই জিনিসগুলো দেখা দেয়। কমন যে একটা জিনিস যে রে সিনড্রোমের ক্ষেত্রে আপনার এই ফিভার থাকবে এবং চোখগুলো লাল হয়ে যাবে। রে সিনড্রোমে রেড আইস, ঠিক আছে, এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে, রেড আইস হবে। তো এই জিনিসটা হওয়ার খুব চান্স থাকে যাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে এটা মনে রাখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে ফিভারিশ যে ডিজিজগুলো আছে, অর্থাৎ যে ডিজিজগুলোতে ফিভার হয়, তাদের ক্ষেত্রে যখন অ্যাসপিরিন ইউজ করা হয়, ফিভার প্লাস অ্যাসপিরিন এই দুটো কথা যখন থাকে, তখন কিন্তু তাদের একটা রিস্ক থাকে রে সিনড্রোম হওয়ার। তো রে সিনড্রোম হলে আমরা কিভাবে বুঝবো? জ্বরটা থাকবে কন্টিনিউ, আপনার চোখগুলো লাল লাল হয়ে যাবে, ব্রেইন আর হচ্ছে আপনার লিভার হচ্ছে আপনার সোয়েলিং হবে। তো এই কয়েকটা জিনিস দিয়ে আমরা কিন্তু রে সিনড্রোম এটা বুঝতে পারবো। তো এরপর দেখি আমরা কোয়াসাকি ডিজিজ। Kawasaki disease increases inflammation within the blood vessels, particularly the coronary arteries, the blood vessels that feed the heart oxygen. It also affects lymph nodes, skin or mucous membrane. তো Kawasaki ডিজিজটা কি? যে ব্লাড ভেসেল, বিশেষ করে আপনার করোনারি আর্টারিতে, যখন করোনারি আর্টারি অর্থাৎ হার্টের যে নিজস্ব যে অক্সিজেন দাতা, সেই যে আর্টারি, সেখানে যখন আপনার হচ্ছে ইনফ্ল্যামেশন হয়, তখন সেটাকে Kawasaki ডিজিজ বলতেছে। Kawasaki ডিজিজে আপনার মেইন সিমটমগুলো কী কী? বাচ্চার জ্বর থাকবে, গ্যালোপ হার্ট রিদম, নর্মাল হার্টবিটে যে আমরা হার্ট সাউন্ডগুলো যে পাই, যে লাভ ডাব, তো এই লাভ ডাবের সাথে যখন অতিরিক্ত শব্দ শোনা যায়, সাধারণত হার্ট সাউন্ডগুলো কেমন, লাভটাকে S1 বলা হয়, ডাবটাকে আপনার S2 বলা হয়। এগুলো ছাড়াও যখন অতিরিক্ত সাউন্ড, সেটার মধ্যে S3 আছে, S4 আছে। তো নর্মাল হচ্ছে S1 আর S2, এই দুটা, ওই যে লাভ ডাব শব্দটাকে S1 S2 বলা হচ্ছে। এই লাভ ডাবের সাথে যখন অতিরিক্ত আরও শব্দ অ্যাড হয়, যেমন লাভ ডাব টা এরকম হইতে পারে, বা টা লাভ ডাব এরকম হইলে, তখন সেটাকে বলা হচ্ছে আপনার গ্যালোপ হার্ট রিদম। তো এই জিনিসটা আমরা এই বাচ্চাদের ক্ষেত্রে পাবো। ইউরিন আউটপুট কম হবে বাচ্চাদের ক্ষেত্রে। তারপর আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা অনেক এমসিকিউ আসে, যে রেড স্ট্রবেরি টাং পাবো Kawasaki ডিজিজে। রেড স্ট্রবেরি টাং, গ্যালোপ হার্ট রিদম এগুলো যদি থাকে, প্লাস ইনফ্ল্যামেশন বা ফিভার, এই কথাগুলো থাকলে তখন কিন্তু Kawasaki ডিজিজটাকেই বোঝায়। তো এটা খেয়াল রাখতে হবে। সেই সাথে আমরা রেড আই পাবো, লিপস পাবো, রেড আইস, লিপস, হ্যান্ড, ফিট, স্কিন পিলিং, অর্থাৎ হাত পায়ের যে চামড়া, তালুতে যে চামড়াগুলো থাকে, সেগুলো আপনার পিলিং হবে বা খসে যাবে। তারপর হচ্ছে জয়েন্ট পেইন থাকবে। তো এক্ষেত্রে আচ্ছা, প্রায়োরিটি বলছে যে মনিটর ফর গ্যালোপ হার্ট রিদম, যেহেতু স্পেসিফিক একটা আপনার হচ্ছে সিমটম এই ডিজিজের, সেটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে বাচ্চার টেম্পারেচার রেগুলারলি মনিটর করতে হবে বা চেক করতে হবে। তো এখন আমরা ট্রিটমেন্টের মধ্যে দেখি যে Kawasaki ডিজিজের ট্রিটমেন্ট কি। আইভি ইমিউনোগ্লোবিন দেওয়া হয়, অ্যাসপিরিন দেওয়া হয়। আইভি ইমিউনোগ্লোবিন দিলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আইভি ইমিউনোগ্লোবিন দেওয়ার পরে 11 মাস পর্যন্ত কোনো লাইভ ভ্যাকসিন, নিচে যে নামগুলো আছে এগুলা একটু দেখবেন, তো এই লাইভ ভ্যাকসিনগুলো দেওয়া যাবে না। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এর আগেও আমরা দেখলাম, যে Kawasaki ডিজিজের ক্ষেত্রেও ট্রিটমেন্ট অপশনে কিন্তু আপনার এখানে অ্যাসপিরিন ব্যবহার করা হয়, ঠিক আছে। Kawasaki ডিজিজের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই ডিজিজে কিন্তু অ্যাসপিরিন ব্যবহার করা হয় ট্রিটমেন্ট অপশন হিসাবে, সতর্কতার সাথে দেওয়া হয়। তারপরও
অ্যাসপিরিন দিয়ে যেহেতু ট্রিটমেন্ট করা হয় ফিভারের ক্ষেত্রে, সাধারণত কিন্তু ফিভারের এই রে সিনড্রোমটাকে অ্যাভয়েড করার জন্যই অ্যাসপিরিন দেওয়া হয় না, বাট কসেকি ডিজিজে কিন্তু ট্রিটমেন্ট অপশনের মধ্যে অ্যাসপিরিন আছে যেটা দেওয়া লাগে আর কি। এখন অ্যাসপিরিন দিলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা এই রে সিনড্রোমের সিমটমগুলো পাচ্ছি কিনা, যেহেতু অ্যাসপিরিন দিলে ফেভারিশ বাচ্চাদের অ্যাসপিরিন দিলে রে সিনড্রোম হওয়ার চান্স থাকে। তো আমরা খেয়াল করব যে রেড আই হইলো কিনা বা লিভার সোয়েলিং, ব্রেন সোয়েলিং এই রিলেটেড সিমটম পাচ্ছি কিনা, আর ফিভার কন্টিনিউ হচ্ছে কিনা, মানে ছুটি দেওয়ার পরেও ফিভার আসতেছে কিনা সেটা। তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা রে সিনড্রোমটা খেয়াল করতে পারবো, মনিটর করতে পারবো। তো এই পয়েন্টগুলোই কিন্তু এই ডিসচার্জ ইনস্ট্রাকশনে দিছে যে বাসায় যাওয়ার পরেও যদি ইফ দ্য চাইল্ড ডেভেলপস এ ফিভার রিপোর্টেড টু হেলথ কেয়ার প্রোভাইডার ইমিডিয়েটলি, মনিটর টেম্পারেচার এভরি 6 আওয়ারলি ফর ফার্স্ট 48 আওয়ার্স। তো যেহেতু অ্যাসপিরিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে এই বাচ্চাদের ক্ষেত্রে, তো বাসায় যাওয়ার পরে যদি ফিভার ডেভেলপ করে সেটা মনিটর করার জন্য 6 আওয়ারলি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে 48 ঘন্টার জন্য টেম্পারেচার মেনটেন করতে বলা হয়, চেক করতে বলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরও বেশি টেম্পারেচার চেক করতে বলা হয়। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে মূলত রে সিনড্রোমটা চেক করার জন্যই। এখন আমরা ডায়রিয়া ডিহাইড্রেশনের একটা পয়েন্ট আছে, এটা একটু খেয়াল করব। ডায়রিয়া ডিহাইড্রেশন সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। তো ডায়রিয়া সম্পর্কে বলছে ডায়রিয়া ইজ এ লুজ ওয়াটার স্টোর উইথ মোর ফ্রিকোয়েন্ট বাউল মুভমেন্টস লিডিং টু সিভিয়ার ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ডিপ্লেশন স্পেশালি ইন পেডিয়াট্রিক পেশেন্টস। তো মূলত যখন লুজ ওয়াটার স্টুল অনেকবারই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, তার কারণে কিন্তু বাচ্চাদের আপনার ডিহাইড্রেশন হয় বা ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয়। তো সেই জিনিসটা এখানে বলছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে মেনলি কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয়, যে সোডিয়াম কমে যায় হাইপোনাট্রিমিয়া হয়, আর পটাশিয়াম কমে যায় হাইপোক্যালেমিয়া হয়। তো ডিহাইড্রেশনের সাইন সিমটম কিন্তু আমরা সবাই জানি যে সানকেন আইস, ফন্টানেলি বা আপনার হচ্ছে ফন্টানিল, আমরা যে মাথার মধ্যে যে ফন্টানিলগুলো থাকে সেগুলো আপনার চুপসে যাবে বা ডেবে যাবে ডিহাইড্রেশনের কারণে। তো ড্রাই মিউকাস মেমব্রেন পাবো, তারপর হচ্ছে ওয়েট লস, ফ্যাটিক, লেথার্জি, ডিক্রিস টিয়ারিং, ডিক্রিস স্কিন টার্গেট, এটা একটু দেখে নেবেন। তো কজগুলোর মধ্যেও তাই আমাদের জানা সব এখানে যে রোটা ভাইরাসের কারণে হয় বা ব্যাকটেরিয়া প্যারাসাইটের কারণে হতে পারে, মেডিকেশন, ল্যাকটোজ ইনটলারেন্স এগুলো হতে পারে এগুলোর কারণে। এখন যেহেতু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা আমাদের এখানে মেইন ফ্যাক্টর, সেই সাথে ডিহাইড্রেশনটা মেইন ফ্যাক্টর, তো হাইড্রেশন মেনটেন করাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, আর ইলেকট্রোলাইট ব্যালেন্সটা করা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট। তো হাইড্রেশনের মাধ্যমে এটা করা যায়। আরেকটা হচ্ছে এডুকেশন, হেলথ এডুকেশন দিতে হবে। সাধারণত দেখা যায় তো যে আগে কিন্তু যাদের অ্যাকুট ডায়রিয়া হতো তাদের কিন্তু এই যে ব্রাড ডায়েট বা ব্যানানা, রাইস, অ্যাপ্লাউস, টোস্ট এগুলো খেতে বলা হতো, বাট এখন কিন্তু সেটাকে আপনার অ্যাভয়েড করা হয় এবং নর্মাল ডায়েটটাকে আপনার এনকারেজ করা হয়, সলিড ফুডটাকে এনকারেজ করা হয়। ব্যালেন্স ডায়েট যেখানে আপনার হচ্ছে প্রোটিন, ফ্রুট, ভেজিটেবল সব ইনক্লুড থাকে। তো এই নর্মাল বা সলিড ফুডটাকে আপনার এনকারেজ করা হয় তাদেরকে খাওয়ার জন্য। আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে অ্যান্টি ডায়রিয়াল মেডিকেশনস বা লো প্যারামিড সেটা অ্যাভয়েড করতে বলা হয়। তো অ্যান্টি ডায়রিয়াল যে মেডিকেশনস এটা ব্যবহার করলে দেখা যায় যে ডায়রিয়ার সিমটমগুলো কমে যায়, বাট মেইন যে কজ সেটা কিন্তু আপনার ট্রিট হয় না। শরীরে যে টক্সিনগুলো থাকে সেগুলো কিন্তু শরীর থেকে বের হয় না সিমটম কমার কারণে। তো এই জন্য অ্যান্টি ডায়রিয়াল মেডিকেশন অ্যাভয়েড করা হয়। যদি দরকার পড়ে প্রোবায়োটিক্স বা অ্যান্টিবায়োটিক্স সেগুলো দেওয়া হয়, বাট অ্যান্টিডায়রিয়াল মেডিকেশনস অ্যাভয়েড করা হয়। এবং মেইন ইম্পর্টেন্ট দেওয়া হয় ওআরএস স্যালাইনটাকে, ওআরএসকে। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর কি।